এক গৃহকর্মী দুটি যমজ শিশুকে একটি পুরনো পাত্রে স্নান করিয়েছে, কিন্তু যখন সেই একাকী পিতা এটি দেখলেন, দিল্লির সেই রাত অস্বাভাবিকভাবে ভরা ছিল। পুরো শহর এখনো বিদ্যুৎ বিভ্রাট এবং তারপর জলের অভাবের একটি দীর্ঘ দিন থেকে পার হয়েছে। এক নবনির্মিত পশ অঞ্চলে অবস্থিত সেই বিশাল বাংলোয় জেনারেটর থেকে চলা ব্যাকআপ বাল্বগুলো থেকে হলুদ আলো ছড়িয়ে আসছিল। বাড়ির পিছনের অংশে, যেখানে গোলাপের কিছু ঝোপঝাড় এবং বোগেনভিলিয়ার লতা লাগানো ছিল, একটি পুরনো বড় অ্যালুমিনিয়ামের টব চাঁদনিতে রূপোর মতো চকচক করছিল। এক যুবতী মেয়ে তাকে খুব সতর্কতার সাথে ইটের মেঝেতে রেখেছে। আপনার আবার স্বাগত। যদি আপনি প্রথমবার আমাদের চ্যানেলে এসেছেন, তাহলে সাবস্ক্রাইব করতে এবং নোটিফিকেশন বেল চাপতে ভুলবেন না, যাতে আমাকে আরও অর্থপূর্ণ গল্প তৈরি করার প্রেরণা মেলে। এবং এখন আমি আপনাকে এই ভাবনায় ভরা যাত্রায় নিয়ে যাই। সেই মেয়ের নাম অঞ্জলি ছিল, যার বয়স এখনও মাত্র 25 বছর ছিল। তার শরীর সরু পাতলা ছিল, কিন্তু তার চোখে এক অদ্ভুত কোমলতা ঝলক ছিল। অঞ্জলি একটি যমজ শিশুকে তার কোলে তুলে নিল এবং হাসতে হাসতে তাকে আদর করতে লাগল। সেই শিশু পুরো দুপুর থেকে অবিরাম কাঁদছিল, কিছু তো প্রচণ্ড গরমের কারণে এবং কিছু কারণে যে তার ত্বকে ঘামচি হয়ে গিয়েছে। চলো আমার প্রিয়, এখন অঞ্জলি মা তোমাকে একটু স্নান করিয়ে দেয়, খুব ঠান্ডা লাগবে। সে ধীরে ধীরে ফিসফিস করে বলল, যেন তার কণ্ঠই শান্তির সবচেয়ে ভালো ওষুধ হয়। অ্যালুমিনিয়ামের সেই টবে যে জল ছিল, সে সকাল সকাল পাড়ার জানকী কাকির কুয়ো থেকে তুলেছিল। অঞ্জলি সকাল থেকেই চুপচাপ বালতি ভরে ভরে নিয়ে এসেছে, কারণ সে জানত যে এই দুটি ছোট শিশু এই দমবন্ধ গরমকে বেশিক্ষণ সহ্য করতে পারবে না। তার ছোট্ট অস্তিত্ব তার কাঁধে জল বহন করে ইটের গলিতে লোংরাতে লোংরাতে চলছিল, কিন্তু তার মনে শুধু একটি চিন্তা ছিল, এই দুটি শিশুকে পরিষ্কার এবং স্বাস্থ্যবান রাখতে হবে, তাদের অসুস্থ হতে দেওয়া যাবে না। কিছুক্ষণ পরেই দুটি ছোট ছেলে, একের নাম অর্জুন এবং অন্যের নাম আরব, তখন মজায় জলের সাথে খেলছিল। অঞ্জলি ধীরে ধীরে তাদের ওপর জল ঢানছিল এবং একটি পুরনো লরি গুনগুন করছিল, যা তার মা বছরগুলো আগে গাইত। চাঁদ মামা ঘুমিয়ে গেছে, সূর্য চাচু জেগেছে। তখন গেটের কাছে গাড়ির দরজা বন্ধ হওয়ার আওয়াজ সেই শান্তিপূর্ণ দৃশ্যকে ছিঁড়ে দিল। বাংলোর মালিক মিস্টার আকাশ, যিনি নির্মাণ জগতের এক প্রসিদ্ধ ব্যবসায়ী ছিলেন, হঠাৎ জলদি বাড়ি এসে গিয়েছিলেন। 30-এর দশকের উত্তরার্ধে লম্বা এবং হট্টাকাট্টা সেই ব্যক্তি কালো স্যুট পরে দ্রুত বাগানের দিকে এগিয়ে গেল। যেই তার নজর সেই অ্যালুমিনিয়ামের টবে এবং তাতে বসা তার দুটি ছেলের উপর পড়ল, তার মুখের ভাব তৎক্ষণাৎ বদলে গেল। এসব কি? তার কণ্ঠ থেকে এক এক শব্দ ভারী হয়ে বেরোল এবং তার চোখ রাগে লাল হয়ে গেল, যেন কোনো বিস্ফোরণ হতে চলেছে। অঞ্জলি খুব খারাপভাবে চমকে উঠল। তার হাত থেকে অর্জুন প্রায় ছুটে যাচ্ছিল। সে তৎক্ষণাৎ তাকে শক্ত করে ধরে ফেলল, যাতে সে পড়ে না যায়। দুটি শিশু, যারা এখনো হাসছিল খেলছিল, হঠাৎ সেই তীব্র চিৎকারে ভয় পেয়ে জোরে জোরে কাঁদতে লাগল। জি সাহেব, আমি শুধু শিশুদের স্নান করাচ্ছিলাম, কাল থেকে বাড়ির জল কাটা আছে। অঞ্জলি তোতলাতে লাগল, তার চোখে অশ্রু ভরে এসেছে। তুমি কি ভাবো আমার শিশুরা কার সন্তান? তুমি তাদের এই পুরনো ভাঙা ফুটো অ্যালুমিনিয়ামের টবে পশুর মতো কেন রেখেছ? মিস্টার আকাশের কণ্ঠ পুরো বাগানে প্রতিধ্বনিত হল, যা ছুরির মতো ঠান্ডা এবং ধারালো ছিল। অঞ্জলি কাঁপতে কাঁপতে দুটি শিশুকে তার বুকে চেপে ধরল। জি, আমাকে মাফ করুন। আমাকে শুধু ভয় ছিল যে শিশুরা র্যাশ হয়ে যাবে। খুব গরম ছিল, তাই আমি জানকী কাকির বাড়ি থেকে জল চেয়ে তাদের স্নান করিয়েছি। আমার আর কোনো উদ্দেশ্য ছিল না জি। কিন্তু আকাশ তাকে তার কথা শেষ করতে দিল না। সে ঝাঁপিয়ে তোয়ালে নিল, কাঁদতে থাকা শিশুদের তাতে জড়িয়ে চিৎকার করে বলল, তোমার জিনিসপত্র তুলে নাও এবং এখনই আমার বাড়ি থেকে চলে যাও। আজকের পর এখানে আর কখনো পা রাখবে না। অঞ্জলির হৃদয় যেন কেউ ছিঁড়ে ফেলেছে। গত 3 মাস থেকে সে এই দুটি শিশুর সাথে তার নিজের ভাই বোনের মতো জুড়ে গিয়েছে। প্রত্যেক রাত জেগে তাদের লড়ি শোনানো, তাদের খাবারের এক এক চামচের চিন্তা করা, এবং আজ শুধু একটি অ্যালুমিনিয়ামের টবের কারণে তাকে একটি ধনী বাড়ির শিশুদের অপমান করা মনে করা হলো। অশ্রু তার গালে গড়িয়ে পড়ল। অঞ্জলি শির ঝুঁকিয়ে চুপচাপ এক এক করে দুটি শিশুর কপালে চুমু খেল। প্রিয় অর্জুন, প্রিয় আরব, শান্ত হয়ে যাও। অঞ্জলিমা, এখন যেতে হবে। সে বাগানের এক কোণে তৈরি সেই ছোট্ট ঘরের দিকে চলে গেল, যা গত 3 মাস থেকে তার আশ্রয় ছিল। বাগানের শেষ প্রান্তে অবস্থিত সেই ছোট্ট ঘরে কাঠের একটি পুরনো খাট ছাড়া আর কিছু ছিল না।
একটি পুরনো কাগজের স্যুটকেসে সে তার কিছু কাপড় সুন্দরভাবে রেখেছে এবং সাথে সেই কিছু খেলনা যা সে তার হাতে শিশুদের জন্য তৈরি করেছে। একটি ছেঁড়া পুরনো রুইয়ের পুতুল এবং বোতলের ঢাকনা থেকে চাকা লাগানো একটি কাঠের ট্রাক। এসব গত 3 মাসে তার শান্ত এবং নিঃস্বার্থ প্রেমের সাক্ষী ছিল। অঞ্জলি কাপা হাতে তার স্যুটকেস বের করল, তাড়াতাড়ি কিছু কাপড় ভিতরে ঠাসল এবং তখন তার নজর অর্জুনের একটি ছোট্ট মোজায় পড়ল। সে থেমে গেল। তাকে তুলে সে তার অশ্রু ধরে রাখতে পারল না। সে প্রত্যেক রাত তার হাতে এক এক মোজা, এক এক শার্ট ধুয়েছে, কারণ সে জানত যে ছোট শিশুরা তাড়াতাড়ি অসুস্থ হয়ে পড়ে। একটু ঠান্ডা লাগলে তাদের সপ্তাহভর কাশি হয়ে যায়। বাইরে আকাশের কণ্ঠ এখনও রাগে প্রতিধ্বনিত হচ্ছে, যার সাথে দুটি শিশুর কান্নার আওয়াজ মিশছে, যা এখন কাঁদতে কাঁদতে অসহায় হয়ে গেছে। আমার শিশুদের এমন অপমান করার তোমার সাহস কিভাবে হলো? চলে যাও, এই রাতে এখনই চলে যাও। সে ভিতরের দিকে চিৎকার করল। অঞ্জলি তার ঠোঁট কামড়ালো। তার হৃদয় ছিঁড়ে যাচ্ছিল। সে বাইরে দৌড়ে যেতে চাইছিল, শিশুদের জড়িয়ে ধরে শেষবার বোঝাতে চাইছিল যে সে শুধু তাদের ভালো চেয়েছে, কিন্তু তার পা যেন মেঝেতে আটকে গেছে। তার মনে এখনও সেই শব্দগুলো প্রতিধ্বনিত হচ্ছে, যা ছুরির মতো বিঁধছে, পশুর মতো। তখন ঘরের দরজা ধীরে ধীরে খুলল। রাম সিং চাচা, যিনি সেই বাড়ির বুড়ো মালি ছিলেন, তার পুরনো টুপি হাতে নিয়ে ভিতরে এলেন। তিনি একটি ঠান্ডা আহ ভরলেন আর তার রুক্ষ হাত অঞ্জলির কাঁধে রাখলেন। মেয়ে, এখন কাঁদো না। আমি সব দেখেছি, তুমি কিছু ভুল করনি। কিন্তু তিনি বললেন যে আমি শিশুদের অসম্মান করছি। অঞ্জলি শুকিয়ে বলল, আকাশ ছেলে এই সময় অন্ধ হয়ে গেছে। কোম্পানি দেউলিয়া হবার কাগারে, স্ত্রী ছেড়ে চলে গেছে। তার মনে শুধু তিক্ততা ভরা। তুমি এই তিক্ত শব্দগুলোকে হৃদয়ে নেবে না। ওপরবালা সব দেখছে, এই দুটি নান্দি শিশু সব দেখছে। এটি শুনে অঞ্জলি রামসিং চাচার কাঁধে মাথা রাখল এবং একটি শিশুর মতো ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগল। সেই ছোট্ট মুহূর্তে তাকে সেই পারিবারিক উষ্ণতার অনুভূতি হল, যার অভাব তাকে দীর্ঘদিন ধরে কষ্ট দিচ্ছে। কিছুক্ষণ পর স্যুটকেস প্যাক হয়ে গেল। অঞ্জলি ঘুরে সেই খালি ঘরের দিকে তাকালো। সেই পর্দা যা সে ছেঁড়া কাপড় থেকে নিজে সেলাই করেছে, শিশুদের তৈরি সেই টেড়ো মেড়ো ছবি যা সে দেয়ালে টাঙিয়েছে, সব যেন তাকে বিদায় বলছে। ঘর থেকে বাইরে বেরিয়ে সে বাগান দিয়ে গেল। সেই অ্যালুমিনিয়ামের টব এখনও সেখানে ছিল, তাতে ভরা জল চাঁদনিতে দুলছিল। সে ধীরে ধীরে টবের কিনারা স্পর্শ করল, যা বরফের মতো ঠান্ডা ছিল। শুধু একটি টবই তো ছিল, তাহলে এটি বিচ্ছেদের কারণ কেন হলো? সে ফিসফিস করে বলল। যাওয়ার আগে অঞ্জলি দ্বিতীয় তলার জানালার দিকে তাকালো। হলুদ আলো এখনো জ্বলছে এবং আকাশের ছায়া দেখা যাচ্ছে, যা সেই দুটি শিশুকে কোলে নিয়েছিল, যারা এখনো সুপোকছে। অঞ্জলির হৃদয় জোরে ধড়কল। সে জোরে চিৎকার করতে চাইছিল, আমাকে একবার তাদের জড়িয়ে ধরতে দিন। কিন্তু তার বুদ্ধি বলল যে এমন করলে সে তাকে আরও বেশি ঘৃণা করবে। হাতে ভারী সুটকেস নিয়ে অঞ্জলি বাংলোর গেট থেকে বাইরে বেরিয়ে গেল। পাথরের রাস্তা নীরব ছিল। রাতের হাওয়া শিশিরের আর্দ্রতা নিয়ে আসছিল। তার প্রত্যেক পদক্ষেপ তার হৃদয়ে একটি ঘা মতো লাগছিল। পিছন থেকে দুটি শিশুর কান্নার আওয়াজ এখনও আসছিল, যেন কোনো বিদায়ের দুঃখময় সঙ্গীত হয়। রাতের শেষ বাস গলির মোড়ে এলো। তার হেডলাইটগুলো অন্ধকারে চকচক করছিল। অঞ্জলি বাসে উঠল এবং জানালার কাছে বসল। সে তার সুটকেসকে তার শরীরে চেপে ধরল। তার চোখ ঝাপসা ছিল। সেই বিশাল বাংলো ধীরে ধীরে পিছনে ছুটে গেল এবং অন্ধকারে শুধু একটি ঝাপসা আলো হয়ে রইল। অর্জুন, আরব, আমাকে মাফ করো, আমি বাধ্য ছিলাম। অঞ্জলি ফিসফিস করে তার হাত তার বুকে রাখল, যেখানে দুঃখের তরঙ্গ উঠছে। সেই মুহূর্তে তার জীবনের একটি নতুন অধ্যায় খুলছে, ক্ষতির অধ্যায়। কিন্তু সাথে এটি প্রমাণ করার যাত্রা শুরু, যে সত্যিকারের প্রেম কখনো অন্ধকারপূর্ণ অহংকার থেকে দমিত হতে পারে না। বাসের ইঞ্জিনের আওয়াজ কুয়াশা ভরা রাতে গুড়গুড় করছিল। অঞ্জলি জানালায় চেপে বসেছিল। তার নির্জীব চোখ বাইরে দেখছে, যেখানে ইমারতগুলোর সারি পিছনে ছেড়ে যাচ্ছে। মধ্যরাতের শহর এখনও আলোয় ঝলমল করছিল, কিন্তু তার জন্য সবকিছু একটি ঝাপসা শূন্য ছিল। সেই কাগজের সুটকেসে যেন সেই বাংলোয় কাটানো তার সংক্ষিপ্ত জীবন সিমটে গিয়েছে। সেই 3 মাস, সেই অশ্রু, সেই হাসি এবং সেই দুটি শিশুর জন্য তার অসীম প্রেম।
অঞ্জলির মনে এখনও অর্জুন এবং আরবের কান্নার আওয়াজ প্রতিধ্বনিত হচ্ছে, যা তার হৃদয়ের প্রত্যেক ধড়ক্কনকে কষ্ট দিচ্ছে। অঞ্জলি মা যেন সেই শিশুরা তাকে ডাকছে, তাকে থামাচ্ছে। সে তার শিখে ওঠা কান্না থামাতে তার হাত শক্ত করে তার ছাতিতে চাপল। অঞ্জলি নিজেকে কখনো এত খালি অনুভব করেনি। বাস তার শেষ স্টপে থামল। অঞ্জলি নিচে নামল এবং সুটকেস টেনে সেই ছোট্ট গলির দিকে চলে গেল, যা শহরের বাইরের অঞ্চলে অবস্থিত একটি পুরনো চলের দিকে যায়, যেখানে জানকী কাকি থাকত, সেই দয়ালু প্রতিবেশী। সেই পুরনো বাড়ি যার ছাদের টিনের রং উঠে গিয়েছে, যার সামনে তুরুইয়ের সবুজ লতা ঝুলছে এবং ভিতরে একটি দিয়া টিমটিম করছে। জানকী কাকি দরজা খুলল। অঞ্জলির খারাপ অবস্থা দেখে তারা অবাক হয়ে গেল। আরে ভগবান, অঞ্জলি, তুমি এই সময় এখানে কিভাবে? তোমার মুখ এত উতরে গিয়েছে কেন? অঞ্জলি হাসার চেষ্টা করল। তার কণ্ঠ কাঁপছে। কাকি, আমাকে কাজ থেকে ছেড়ে দেওয়া হয়েছে। জানকী কাকি তার সুটকেস নিল এবং তাকে ভিতরে টেনে নিল। সেই ছোট্ট বাড়িতে 3টি অনাথ শিশু, যাদের কাকি পালছেন। অঞ্জলিকে কৌতূহলে দেখার জন্য বাইরে দৌড়ালো। এক 6 বছরের ছেলে দ্রুত বলল, দি, এ কে? এ অঞ্জলি দিদি, এ আমাদের সাথে কিছুদিন থাকবে। জানকী কাকি প্রেমের সাথে উত্তর দিল। অঞ্জলির নজর সেই 3টি মাসুম মুখে পড়ল। তাদের কাপড় পুরনো এবং ঘিসে গিয়েছে, হাত পা ধুলোল সানে গিয়েছে, কিন্তু তাদের চোখ চকচক করছে। তাতে প্রেম পাওয়ার একটি গভীর পিপাসা ছিল। সেই রাত অঞ্জলির হৃদয় হঠাৎ অর্জুন এবং আরাভের স্মৃতিতে চলে গেল। সে সেই ছোট শিশুদের পাশে চটাই বিছিয়ে শুয়ে পড়ল। তার অসম্পূর্ণ ঘুমে সে স্বপ্ন দেখল যে সে ফিরে ব্যাংলয়। দেখল যে সেই 2টি শিশু অ্যালুমিনিয়ামের টবে স্নান করে খিলখিল করে হাসছে। কিন্তু তারপর রাগ ভরা চিৎকার সেই স্বপ্নকে ছিন্ন ভিন্ন করে দিল এবং সে হড়বড়িয়ে জেগে উঠল। তার চোখের অশ্রুতে বালিশ ভিজে গিয়েছে। পরের সকাল অঞ্জলি কাজের খোঁজে বেরোনোর জন্য তাড়াতাড়ি উঠল। কিন্তু যখন সে জানকী কাকির সেই 3টি শিশুকে দেখল, তাদের মুখ ধুলোয় সানে গিয়েছে। কাপড় ভাঁজে ভরা, তাহলে তার মন তৎক্ষণাৎ যেতে চাইল না। সবচেয়ে ছোট মেয়ে তার হাত ধরে ধীরে বলল, দিদি, কি আপনি আমার চুড়ি গাঁথবেন? অঞ্জলি হাসল এবং খুব সতর্কতার সাথে মেয়ের 2টি ছোট চুড়ি তৈরি করল, যা একটু ট্যারো ছিল কিন্তু খুব সুন্দর লাগছিল। বাকি 2টি ছেলেও অঞ্জলির সাথে খেলার জেদ করতে লাগল। হঠাৎ সেই দরিদ্র বাড়িতে হাসি ঠাট্টা প্রতিধ্বনিত হতে লাগল। জানকী কাকি দাঁড়িয়ে দেখছিল। তাদের চোখে আর্দ্রতা ছিল। মেয়ে, তোমার সত্যি শিশুদের সাথে কোনো গভীর সম্পর্ক আছে। এদের বাবা মা চলে যাওয়ার পর আজ এই শিশুরা প্রথমবার এত খুশি দেখাচ্ছে। এটি শুনে অঞ্জলি থমকে গেল। তার হৃদয়ে একটি উষ্ণতা অনুভূত হল, কিন্তু সাথে একটি টিজও উঠল। আমি অর্জুন এবং আরফকেও এমন করে হাসিয়েছি। জানি না এখন তারা কেমন আছে। দুপুর ঢলে যাওয়ার সাথে অঞ্জলি জানকী কাকির সাথে কুয়োয় জল নিতে গেল। টুরইয়ের লতা থেকে ছড়িয়ে আসা সোনালি রোদ আঙিনায় লম্বা ছায়া তৈরি করছিল। জানকী কাকি জল বহন করে ধীরে ধীরে জিজ্ঞাসা করল, বলো তো, কেন তোমাকে ছেড়ে দেওয়া হলো? অঞ্জলি তার ঠোঁট টেনে সবকিছু বলে দিল। জলের কাঁটা, অ্যালুমিনিয়ামের টব এবং আকাশ সাহেবের রাগ। যেই শেষ শব্দ বেরোল, তার অশ্রু আবার বয়ে নামল। আমি শুধু চাইছিলাম যে শিশুরা ঘামচি থেকে আরাম পাবে, তারা পরিষ্কার থাকবে, এবং তিনি বললেন যে আমি তাদের শিশুদের পশুর মতো মনে করি। জানকী কাকি থেমে গেল। তারা জলের বালতি নিচে রাখল এবং কাপা কণ্ঠে বলল, হে ভগবান, দুনিয়া এত অন্ধ কিভাবে হতে পারে? অ্যালুমিনিয়ামের টবে স্নান করানোতে কি খারাপ? মেয়ে, আমি আমার শিশু এবং নাতিদেরও এই টবে স্নান করিয়েছি, তাদের তো কিছু হয়নি। গুরুত্বপূর্ণ প্রেম, ভৌতিক সুখ সুবিধা নয়। অঞ্জলি সুখ দিয়ে কাকির কাঁধে মাথা রাখল। সেই মুহূর্তে তাকে তার স্বর্গীয় মায়ের ছবি দেখা গেল। সেই রাত দিয়ার আলোয় অঞ্জলি বসে সবচেয়ে ছোট ছেলের ছেঁড়া শার্ট সেলাই করছিল। সুই ধাগার আওয়াজের মাঝে শিশুদের হাসি তার চারপাশে প্রতিধ্বনিত হচ্ছে। অঞ্জলির হৃদয়ে দুঃখ তো ছিল, কিন্তু আশার একটি নতুন রশ্মিও ঝলমল করছিল। যদি আমি অর্জুন এবং আরবের মা হওয়ার সুযোগ হারিয়েছি, তাহলে অন্তত আমি এই অসহায় শিশুদের সহায়তা হতে পারি। আসন্ন দিনগুলোতে অঞ্জলি জানকী কাকির সেই সাধারণ বাড়ির জীবনে ধীরে ধীরে মিলে যেতে লাগল। সকালে সে সূর্য ওঠার আগে উঠত, চুলা জ্বালাত,
শিশুদের জন্য পাতলা দলিয়া তৈরি করত এবং তারপর তাদের রোদে বসার জন্য আঙিনায় নিয়ে যেত। যখনই সে সেই শিশুদের চোখ দলিয়া খাওয়ার সময় চকচক করতে দেখত, তাহলে তার হৃদয় আবার কষ্ট পেত। কাশ অর্জুন এবং আরবও এখানে থাকত, আমার বাহুতে নিরাপদ এবং খুশি। এক দুপুর কাপড় ধোয়ার সময় অঞ্জলি অজান্তে দুটি ছেলেকে পরস্পর ফিসফিস করে বলতে শুনল, ভাই, কি অঞ্জলি দিদি সর্বদা আমাদের সাথে থাকবে? দ্বিতীয়টা বলল, জানি না, কিন্তু আমি চাই যে সে থাকুক, সে পুরোপুরি মায়ের মতো। সেই মাসুমদের এই কথা শুনে অঞ্জলি অবাক হয়ে গেল। সে সেই শিশুদের হৃদয়ের বিশাল খালিপন অনুভব করল। তারা অনাথ ছিল, বাবা মায়ের প্রেম থেকে বঞ্চিত, এবং অজান্তেই সে তাদের নান্দি আত্মার সহায় হয়ে গিয়েছে। সেই সন্ধ্যায় জানকী কাকি লম্বা নিঃশ্বাস নিল এবং বলল, মেয়ে, তুমি দেখছই, এই 3 শিশু খুব দুঃখে আছে। যখন থেকে এদের বাবা মায়ের অ্যাক্সিডেন্ট হয়েছে, কেউ তাদের গ্রহণ করেনি। আমি বুড়ির সাহস শুধু দুবেলা রুটি এবং কাপড় পর্যন্ত, কিন্তু এদের তার থেকে অনেক বেশির দরকার। এদের প্রেম এবং লালন পালন দরকার। অঞ্জলি নীরব বসে রইল, তার হাত কাঁপছে। দিয়ার মৃদু আলোয় তার মুখে অন্তর্দ্বন্দ্ব স্পষ্ট দেখা যাচ্ছে। একদিকে সেই 2টি শিশুর স্মৃতি ছিল, যাদের সে তার প্রাণ মানত, এবং অন্যদিকে এই 3 অসহায় শিশুর দায়িত্ব ছিল, যা অজান্তেই তাকে মিলে গিয়েছে। রাত হল, টিনের ছাদ থেকে হাওয়া ধাক্কা খাচ্ছে এবং অঞ্জলিকে ঘুম আসছে না। তাকে আকাশের বাংলোয় কাটানোর সেই প্রথম দিন মনে পড়ল, যখন অর্জুন এবং আরব অবিরাম কাঁদছিল এবং কেউ তাদের চুপ করাতে পারছিল না। সে তাদের তার কোলে নিল এবং সেই লোরি গাইল, যা তার মা শিখিয়েছে, এবং অলৌকিকভাবে দুজনেই চুপ হয়ে গেল এবং ঘুমিয়ে পড়ল। সেই মুহূর্ত থেকে তাকে জানা গেল যে তার জীবন শিশুদের সাথে জুড়ে গিয়েছে। তার চোখ থেকে অশ্রু বয়ে নামল। কি ভগবান আমার পরীক্ষা নিচ্ছেন? কি তিনি আমার হাতে নান্দি প্রাণগুলোকে এজন্য সঁপেছেন, যাতে তারা দেখতে পারেন যে আমার মধ্যে কত ধৈর্য এবং প্রেম আছে? পরের সকাল যখন সে 3টি শিশুকে বাজারে নিয়ে যাচ্ছে, সে প্রতিবেশী কিছু মহিলাকে ফিসফিস করে বলতে শুনল, আরে, এই সেই মেয়ে যাকে শহরের সেই বড় বাংলো থেকে ছেড়ে দেওয়া হয়েছে। দ্বিতীয়টা বলল, শুনেছি যে ধনী বাড়িতে নোকরানি ছিল এবং কিছু ভুল কাজ করতে ধরা পড়েছে, তাই তো সাহেব তাকে ছেড়ে দিয়েছে। অঞ্জলির মুখ লজ্জায় লাল হয়ে গেল। সে সাফাই দিতে চাইছিল, কিন্তু তারপর চুপ রইল। সেই কথাগুলো তার স্বাভিমানকে গভীর ঘা দিচ্ছিল। কিন্তু যখন সে সেই 3টি শিশুকে তার হাত ধরে তাদের মাসুম এবং বিশ্বাসী চোখ থেকে দেখল, তাহলে সে একটি লম্বা নিঃশ্বাস নিল এবং তার সারা দুঃখ গিলে ফেলল। আমাকে এদের জন্য শক্ত হতে হবে। সেই সন্ধ্যায় যখন সবাই একসাথে বসে খাবার খাচ্ছে, সবচেয়ে ছোট মেয়ে হঠাৎ অঞ্জলির দিকে ঘুরল। অঞ্জলি দিদি, কি আপনি আমাদের মা? সেই হঠাৎ প্রশ্ন অঞ্জলির হাতে গ্রাস থামিয়ে দিল। পুরো ঘরে নীরবতা ছড়িয়ে গেল, শুধু আঙিনায় ঝিঝির আওয়াজ আসছে। অঞ্জলি হাসার চেষ্টা করল এবং মেয়ের চুল সহল। না মেয়ে, আমি তোমার মা নই, কিন্তু যদি তুমি চাও, তাহলে আমি তোমাকে মায়ের মতো প্রেম দিতে পারি। মেয়ে চকচকে চোখে তার দিকে তাকালো। তাহলে আজ থেকে আপনি আমাদের অঞ্জলি মা। জানকী কাকি এই দৃশ্য দেখল এবং একটি গভীর নিঃশ্বাস নিল, কিন্তু তাদের চোখে একটি স্বস্তি ছিল। তাদের জানা ছিল যে যদিও এই মেয়ে একটি ঠোকরা নোকরানি হয়, কিন্তু তার হৃদয় এত বড় যে খুব কম লোক এর সমান করতে পারবে। সেই রাত যখন 3টি শিশু গভীর ঘুমে ঘুমিয়ে পড়ল, অঞ্জলি বাইরে আঙিনায় বসে তারাভরা আকাশ দেখছিল। তার মনে একটি দৃঢ় সংকল্প জাগল, যতই কষ্ট কেন না আসুক, আমি এখন কোনো শিশুকে নিজেকে একা অনুভব করতে দেব না। অন্যদিকে সেই বিশাল বাংলোয় আকাশ তার 2টি শিশুর না থামা কান্নায় লড়াই করছে। ভেজা ডায়াপারে খুব দেরি থাকার কারণে অর্জুনের ত্বক ছিলে গিয়েছে এবং আরব খাবার ছেড়ে দিয়েছে। শুধু অঞ্জলিকে স্মরণ করে কাঁদছে। আকাশ অদক্ষতায় ডায়াপার বদলানো এবং দুধ তৈরি করার চেষ্টা করছে, কিন্তু সবকিছু অস্তব্যস্ত হয়ে গিয়েছে। ব্যবসায়ও উথল পাথল চলছে, কর্মচারীরা কাজ ছেড়ে যাচ্ছে এবং ঋণের বোঝা বাড়ছে। অন্ধকার রাতে প্রথমবার আকাশ নিজেকে পুরোপুরি অসহায় অনুভব করল। তার ডেস্কে একটি ছোট্ট ছবি পড়েছিল একটি পারিবারিক অনুষ্ঠানের। সেই ছবিতে অর্জুন এবং আরব অঞ্জলির কোলে খিলখিল করে হাসছে। আকাশ হঠাৎ থমকে গেল। সেই ছবি আজকের সরু এবং কাঁদতে থাকা শিশুদের থেকে পুরোপুরি আলাদা ছিল। হয়তো আমি ভুল করেছি, এই চিন্তা তার মনে চমক দিল, কিন্তু সে তৎক্ষণাৎ তার মাথা ঝাঁকিয়ে তার অহংকারে এটাকে দমিয়ে রাখার চেষ্টা করল।
এদিকে শহরের বাইরের অঞ্চলে সেই সাধারণ বাড়িতে অঞ্জলির বাহুতে 3টি শিশু শান্তির ঘুম ঘুমাচ্ছে। বাইরে ঝিঝির আওয়াজ একটি শান্ত লরির মতো প্রতিধ্বনিত হচ্ছে। একদিকে শব্দ এবং অশ্রুতে ভরা আলিশান বাংলো ছিল এবং অন্যদিকে প্রেমে ভরা একটি দরিদ্র বাড়ি। দুটি বিপরীত দুনিয়া, যা একটি ভুল সিদ্ধান্ত এবং একটি দয়ালু হৃদয় থেকে তৈরি হয়েছে। পরের দিন দুপুরে সেই বিশাল বাংলোয় আবার হৃদয় বিদারক কান্নার আওয়াজ প্রতিধ্বনিত হল। অর্জুনের মুখ রাগে লাল ছিল এবং সে গলা ফাটিয়ে চিৎকার করছে। যখন আরাফ পালনে এদিক ওদিক ঘুরছে এবং তার হাত গদিতে পটকাচ্ছে, আকাশ ঘাবড়ে গেল। যেই সে একটাকে তুলত, অন্যটা আরও জোরে চিৎকার করতে লাগত। রেশমি পর্দা এবং ঝাড়ফানুষে সজ্জিত সেই শানদার ঘর এখন কোনো যুদ্ধের ময়দানের মতো লাগছিল। আকাশ ঝাঁঝালোতে একটি নতুন সহায়িকাকে ডাকল, যা শিশু দেখভালের এজেন্সি থেকে এসেছে। সেই মেয়ে হাতে শিশুদের ঘুমানো জাগানোর একটি কড়া চাট নিয়ে ভিতরে এলো। তার কণ্ঠ খুব রুক্ষ ছিল। স্যার, এখন এদের ঘুমানোর সময়। এদের বারবার তুললে ঠিক নয়, এতে ভুল অভ্যাস পড়ে। এটি বলে সে অর্জুনকে পালনে রাখল, কম্বল ঠিক করল এবং বাইরে বেরিয়ে গেল। কিন্তু যেই দরজা বন্ধ হল, কান্নার আওয়াজ আর জোরে হয়ে গেল। আরফ ছটফট করতে লাগল, তার মুখ ঘামে ভিজে গেল। আকাশ রাগে চিৎকার করে বলল, তুমি ফিরে এখানে আসো। যখন এরা এত কাঁদছে, তাহলে তুমি যেতে পারো কিভাবে? শিশুদের কান্না স্বাভাবিক স্যার, তাদের নিজেকে শান্ত করা শিখতে হবে, সেই মেয়ে রুক্ষভাবে উত্তর দিল। আকাশ অবাক হয়ে গেল। তার মনে হঠাৎ অঞ্জলির ছবি উঠে এলো, যা কত কোমলতার সাথে তাদের কোলে তুলত এবং তাদের প্রত্যেক শিকিকে শান্ত করত। সে শিশুদের কখনো এত ক্লান্ত হয়ে কাঁদতে দেয়নি। আকাশের বুকে রাগ ভরে গেল। সে সেই মেয়েকে তৎক্ষণাৎ যেতে বলল, কিন্তু দুর্যোগ এখানেই থামেনি। 1 সপ্তাহের মধ্যে আকাশ 4টি আলাদা আয়া বদলেছে। সব ব্যর্থ হয়েছে। কেউ খুব ঠান্ডা ছিল তো কেউ খুব অদক্ষ। একজন তো শিশুদের কান্নার আওয়াজ দমাতে সঙ্গীত খুব জোরে করে দিয়েছে। ফলস্বরূপ এটি হয়েছে যে অর্জুন এবং আরফ দিন দিন সরু হয়ে গেল। তাদের চোখের নিচে কালো দাগ তৈরি হয়েছে এবং ঘামচি আরও বেড়েছে। এক সন্ধ্যায় আকাশ শিশুদের একটি প্রাইভেট ক্লিনিকে নিয়ে গেল। ডক্টর গুপ্ত, যিনি জন্ম থেকে শিশুদের দেখভাল করছেন, অর্জুনের কমে যাওয়া ওজন এবং আরবের হালকা জ্বর দেখে চিন্তিত হয়ে গেল। আকাশ, এটি একদম ঠিক নয়। এই দুটি শিশু চাপের কারণে শারীরিকভাবে দুর্বল হয়ে যাচ্ছে। শিশুদের সবচেয়ে বেশি নিরাপত্তা, স্থিরতা এবং একটি পরিচিত দেখভালকারীর অনুভূতির দরকার। আকাশ সাফাই দেওয়ার চেষ্টা করল। না ডক্টর, আমি খুব শিক্ষিত এবং অভিজ্ঞ লোকদের কাজে রেখেছি, তাহলে এমন কেন হচ্ছে? ডক্টর গুপ্ত তার চোখে চোখ রেখে গম্ভীরভাবে বলল, তুমি ডিগ্রিওয়ালা লোক তো ভাড়া করতে পারো, কিন্তু প্রেম কিনতে পারো না। আগে অঞ্জলির কারণে এই শিশুরা কত খুশি ছিল, এটি তুমি আমার থেকে ভালো জানো। সেই শব্দ আকাশের মাথায় হাতুড়ির মতো লাগল। তার গলা রুদ্ধ হয়ে গেল। সে বেশ কিছুক্ষণ চুপচাপ বসে রইল। তাকে মনে পড়ল যে অর্জুন এবং আরফ অঞ্জলির সাথে কত খুশি থাকত। তাদের মাসুম হাসিতে পুরো বাড়ি উজ্জ্বল হয়ে উঠত। এক মুহূর্তের জন্য সে সেই তিক্ত সত্য দেখল। এই বাংলো যদিও ধনী, কিন্তু এটি অশ্রু এবং অসুস্থতায় ভরা। যখন অঞ্জলির সেই ছোট্ট বাড়ি শিশুদের হাসিতে প্রতিধ্বনিত হচ্ছে, কিন্তু এক সফল ব্যবসায়ীর অহংকার এখনও তাকে তার ভুল স্বীকার করতে থামাচ্ছে। সে রুক্ষ স্বরে বলল, আমি অন্য কোনো উপায় বের করব। ধন্যবাদ ডক্টর। ডক্টর গুপ্ত ধীরে ধীরে মাথা নাড়ল। আমাকে ভয় যে যদি দেরি হয়ে যায়, তাহলে শুধু শারীরিক স্বাস্থ্য নয়, এই শিশুদের আত্মাকে এমন ঘা লাগবে যা ভরানো অসম্ভব। সেই রাত আকাশ তার বিছানায় পাশ ফিরে ফিরে যাচ্ছে। পাশে ঘুমানো দুটি শিশু এখনও শোক করছে এবং মাঝে মাঝে জেগে কাঁদতে লাগত। সে উঠল এবং আলমারি থেকে একটি পুরনো কম্বল বের করল। সেই কম্বল, যাকে অঞ্জলি ছেঁড়া যাওয়ায় তার হাতে সেলাই করেছে। যেই সে সেই কম্বল শিশুদের উপর ঢাকল, সে লক্ষ্য করল যে তাদের কান্না ধীরে ধীরে কমে গেল এবং তারা গভীর ঘুমে ঘুমিয়ে পড়ল। সেই মুহূর্ত আকাশ বুঝল সেই শিশুদের দামি কম্বল বা আলিশান ঘরের দরকার নেই। তাদের সেই মমতা ভরা বাহু এবং প্রেমের দরকার, যা অঞ্জলি তাদের দিত। অনুতাপ তার হৃদয়ের দরজায় দস্তক দিতে লাগল, কিন্তু তার অহংকার এখনো লড়াই করছে। না, আমি একটি দরিদ্র মেয়ের সামনে ঝুঁকতে পারি না। আমি আকাশ, আমার একটি নাম আছে। আমি একটি নোকরানি থেকে ক্ষমা কিভাবে চাইতে পারি? অঞ্জলির নাম কোনো তীক্ষ্ণ ধার ছুরির মতো প্রতিধ্বনিত হল এবং সে আকাশের অহংকারের শক্ত স্তরকে একবারে কেটে দিল। সে কিছু প্রতিবাদ করতে চাইছিল, তার সম্মানের দোহাই দিতে চাইছিল, কিন্তু যখন সে তার দুটি ছেলেকে বিছানায় নির্জীব শুয়ে দেখল,
তাদের নান্দি হাতগুলোকে হাওয়ায় কোনো পুরনো অনুভূতি খুঁজতে দেখল। তাহলে তার গলা রুদ্ধ হয়ে গেল। ডক্টরের সাথে সেই জরুরি মিটিংয়ের পর আকাশ শিশুদের ঘরে ফিরল। অর্জুন এবং আরভের সরু শরীর, বন্ধ চোখ এবং তাদের কষ্টময় শ্বাস দেখে তাকে প্রথমবার একটি এমন ভয় লাগল যা সে তার পুরো ব্যবসায়িক জীবনে কখনো অনুভব করেনি। সেই মুহূর্তে তাকে তার শৈশবের দিন মনে পড়ল, যখন তার বাবার চলে যাওয়ার পর তার মা একা মেহনত করে এবং অসীম প্রেম দিয়ে পুরো পরিবারকে সামলেছে। তাকে আজ বুঝতে পারল যে প্রেম ছাড়া সারা টাকা এবং সারা শক্তি পুরোপুরি অর্থহীন। সেই রাত যখন হাসপাতালের ছাদে মুষলধারে বৃষ্টি হচ্ছিল, আকাশ তার শিশুদের মাথার কাছে বসে রইল। ঘুম না আসার কারণে তার চোখ রক্তের মতো লাল ছিল। জীবনে প্রথমবার সে মনে মনে স্বীকার করল যে সে ভুল ছিল। সে এত ভুল ছিল যে তার জেদি সম্মানের চক্করে সে তার সব কিছু দাওয়ে লাগিয়ে দিয়েছে। এই মাঝে বস্তির শেষ প্রান্তে অবস্থিত সেই ছোট্ট বাড়িতে অঞ্জলি এখনও সেই 3 অনাথ শিশুর দেখভালে জুটেছিল। সেই দুপুর যখন সে সবচেয়ে ছোট শিশুর শার্ট সেলাই করছিল, হঠাৎ তাকে দরজায় জোরে জোরে দস্তক শোনা গেল। অঞ্জলি, অঞ্জলি, দরজা খোল মেয়ে। জানকী কাকি হাঁপাতে হাঁপাতে দৌড়ে এলো। অঞ্জলি, আমি এখনই খবর শুনেছি। আকাশ সাহেবের 2টি যমজ শিশু শহরের হাসপাতালে ভর্তি। শুনেছি যে তাদের অবস্থা খুব নাজুক। হয়তো সে তোমাকে খুঁজতে এখানে আছে। অঞ্জলির হাত থেকে সুই ধাগা সেখানেই পড়ে গেল এবং তার হৃদয়ে জোরে জোরে ধড়কতে লাগল। সেই শিশুদের স্মৃতিগুলো তার বুকে ঢেউ খেলাতে শুরু করল। কিন্তু তখন তাকে আকাশের সেই তিক্ত কথা এবং তার ঘৃণা ভরা চোখ মনে পড়ে গেল, যা কোনো কালো ঝড়ের মতো তার মনে ছড়িয়ে গেল। সে তার মুঠো শক্ত করল। সুই চোয়ানোর কারণে তার আঙুল থেকে রক্তের একটি ফোঁটা রিসতে লাগল, কিন্তু তার মন সেই দুঃখ থেকে অনেক বেশি ব্যাকুল ছিল। কি, আমাকে ফিরে যেতে হবে? কিন্তু তিনি তো আমাকে কত নির্মমভাবে ঠেলে দিয়েছিলেন। সেই রাত অঞ্জলিকে এক মুহূর্তের জন্য ঘুম আসেনি। তার পাশে 3টি শিশু গভীর ঘুমে ঘুমাচ্ছে, কিন্তু তার অশ্রু চুপচাপ বালিশ ভিজিয়ে দিচ্ছে। তাকে ভালোভাবে জানা ছিল যে অর্জুন এবং আরাবের জন্য তার মনে যে মমতা আছে, তাকে তাদের বাবার অহংকারের আগুনও নিভাতে পারে না। হাসপাতালে আকাশ অনেক ঘণ্টা তার ভিতরে চলা দ্বন্দ্বের সাথে লড়াই করল এবং অবশেষে সে দাঁড়িয়ে উঠল। সে তার রেইনকোট পরল এবং সেই মুষলধারে বৃষ্টিতে বাইরে বেরিয়ে গেল। তাকে যে কোনো হালে অঞ্জলিকে খুঁজতে হবে। তার মনে ডক্টরের শব্দ হাতুড়ির মতো গুড়গুড় করছে, যদি তুমি তাকে ফিরিয়ে না আনো তাহলে তুমি তোমার শিশুদের হারাবে। বৃষ্টি এমন হচ্ছে যেন আকাশ ফেটে পড়েছে। রাস্তাগুলো অন্ধকার এবং নির্জন, কিন্তু আকাশের হৃদয়ে প্রথমবার অহংকারের বোঝা থেকে মুক্ত হয়ে অনুতাপ এবং একটি আশায় ভরা। সে নিজের সাথে প্রতিজ্ঞা করল যে যদিও অঞ্জলি তাকে কত ঘৃণা করুক বা আসতে অস্বীকার করুক, সে তার পায়ে পড়ে ক্ষমা চাইবে। সে তার শিশুদের জন্য, তার পরিবারের জন্য এবং সেই মমতার জন্য ঝুঁকতে প্রস্তুত, যা সে এখনও দেখতে পায়নি। সেই দরিদ্র বস্তির দিকে যাওয়া ছোট্ট রাস্তা জলে লবালব ভরা ছিল। বিদ্যুতের খাম্বার হলুদ আলো জলে তার কাঁপা ছায়া তৈরি করছিল। একটি লোক লড়খড়াতে সেই পথে চলছে, যার রেনকোট দ্রুত হাওয়া এবং বৃষ্টির ধাক্কায় ফরফর করছে। সে আকাশ ছিল। হাসপাতাল থেকে এখানে পর্যন্ত পথে তার ধড়কন অবাধ্য ছিল, কিছু তো শিশুদের চিন্তায় এবং কিছু সেই গভীর লজ্জার কারণে যা তার বুকে পাহাড়ের মতো রাখা ছিল। সে জানকী কাকির সেই ছোট্ট বাড়ির সামনে পৌঁছে গেল। ভিতর থেকে দিয়ার মৃদু আলো দরজার ফাঁক থেকে বাইরে ঝুঁকছে। বৃষ্টির শব্দের মাঝে আকাশকে ডক্টরের সেই শেষ সতর্কতা আবার শোনা গেল। শুধু অঞ্জলিই তাদের বাঁচাতে পারে। শিশুদের হারানোর ভয়ানক ভয় এবং তার ভুলের অনুতাপ এত গভীর ছিল যে সে কাপা হাতে দরজা খটখটালো। প্রত্যেক দস্তক এমন লাগছিল যেন সে তার পুরো জীবনের গর্ভ এবং নাম দাওয়ে লাগাচ্ছে। দরজা একটু খুলল। জানকী কাকি আকাশকে এমন পুরোপুরি ভেজা দেখে অবাক হয়ে গেল। তার চুল কপালে আটকে গিয়েছে এবং মুখ উতরে গিয়েছে। আরে আকাশ সাহেব, আপনি এই মধ্যরাতে এই ঝড় বৃষ্টিতে এখানে কিভাবে? আকাশ তার মাথা ঝুঁকিয়ে দিল। তার কণ্ঠ ছেঁড়া এবং ভারী ছিল। আমাকে অঞ্জলির সাথে দেখা করতে হবে। কাকি, প্লিজ আমাকে তার সাথে একবার কথা বলতে দিন। জানকী কাকি তাকে একটি এমন নজরে দেখল যাতে রাগও ছিল এবং অবাকও। তারা জানত যে এই লোকটি অঞ্জলির অপমান করেছে, কিন্তু আকাশের লাল চোখ এবং তার ভাঙা অবস্থা দেখে তাদের লাগল যে ব্যাপার খুব গম্ভীর। তারা একটি লম্বা নিঃশ্বাস নিল এবং ভিতরে আওয়াজ দিল, অঞ্জলি, কেউ তোমার সাথে দেখা করতে এসেছে মেয়ে।
হালকা পায়ের আওয়াজ হলো এবং অঞ্জলি সামনে এলো। সে একটি পুরনো সুতির কুর্তি পরেছে। হাতে এখনও সেই সুই ছিল যাতে ধাগা পিরোনো বাকি ছিল। যেই তার নজর আকাশের উপর পড়ল, সে সেখানেই জড়ো হয়ে গেল। তার চোখে এক মুহূর্তের জন্য ভয় দেখা গেল, কিন্তু তারপর সেগুলো বরফীয় এবং কড়া হয়ে গেল। আপনি এখানে কি করতে এসেছেন? আমি ভেবেছিলাম যে আপনি আমাকে আপনার শিশুদের ছায়া থেকেও দূর থাকার হুকুম দিয়েছিলেন। অঞ্জলির সেই তীক্ষ্ণ শব্দগুলো আকাশের গলা যেন দড়িতে বেঁধে দিল। সে সাফাই দিতে চাইল, কিন্তু শব্দ গলায় আটকে গেল। যেই অঞ্জলি ফিরে ভিতরে যাওয়ার জন্য ঘুরল, আকাশ হঠাৎ অসহায়তায় চিৎকার করে উঠল। প্লিজ অঞ্জলি, থামো না, যেও। আমি এখানে তোমার কাছে ক্ষমা চাইতে এসেছি এবং আমার শিশুদের জানের ভিক্ষা চাইতে এসেছি। ফিরে আসো অঞ্জলি, তারা তোমাকে স্মরণ করছে। পুরো বাড়িতে নীরবতা ছড়িয়ে গেল। ভিতরের ঘরে ঘুমানো সেই 3টি অনাথ শিশু সেই জোরালো আওয়াজ শুনে ঘাবড়ে উঠে বসল। জানকী কাকি তার মুখে হাত রাখল। তাদের নিজের চোখে বিশ্বাস হচ্ছে না যে এত বড় লোক এমন গিরগির করছে। অঞ্জলির চোখ ফেটে ফেটে রইল এবং তারপর তিক্ত স্মৃতির স্রোত উথলে উঠল। তাকে সেই দৃশ্য মনে পড়ল যখন আকাশ রাগে পাগল হয়ে বলল, তুমি আমার শিশুদের পশুর মতো মনে করো। তাকে তার সেই অপমান এবং সেই রাতের নীরবতা মনে পড়ল যখন তাকে অপমান করে বাড়ি থেকে বের করা হয়েছে। আপনাকে কি লাগে যে শুধু একটি ক্ষমা থেকে সব ঠিক হয়ে যাবে? অঞ্জলির কণ্ঠ দুঃখ এবং দমবন্ধতায় কাঁপছে। কি আপনার আন্দাজ আছে যে আমাকে সেই রাত কেমন লাগলো? আমি অর্জুন এবং আরবকে আমার প্রাণ থেকে বেশি চাইতাম, এবং আপনি আমাকে একটি নোংরা জিনিসের মতো বাড়ি থেকে ফেলে দিয়েছেন। আকাশ কাঁপতে কাঁপতে এক পা এগিয়ে এলো এবং সে তার হাত জড়ল। আমি জানি আমি খুব বড় ভুল করেছি, এত বড় যে আমি আমার শিশুদের সর্বদা হারানোর কাগারে পৌঁছে গিয়েছি। তারা দুজনেই হসপিটালে আছে। তোমাকে ডাকতে ডাকতে তাদের কণ্ঠ বসে গিয়েছে। ডক্টর বলেছে যে শুধু তুমিই তাদের ঠিক করতে পারো। অঞ্জলি, যদি তুমি ফিরে না এলে তাহলে আমি সবকিছু হারাবো। প্রথমবার দিল্লির ব্যবসায়ী বাড়ির সেই রাবারের লোক একটি ছোট শিশুর মতো ফুপিয়ে পড়ল। তার কাঁধ এত কাঁপছে যেন কোনো মূর্তি ভেঙে পড়ছে। অঞ্জলি এই দৃশ্য দেখল এবং তার হৃদয়ের ভিতরে ভাবনার একটি জোয়ার উঠল। তাকে অর্জুন এবং আরাবের অসীম স্মৃতি আসছে। তাদের সেই মিষ্টি হাসি, তাদের সেই নান্দি হাত যা ঘুমানোর সময় তাকে খুঁজত। কিন্তু সেই অপমানের ঘা এখনও তার বুকে একটি তাজা জখমের মতো জ্বলছে। তখন জানকী কাকি তার গম্ভীর এবং মমতা ভরা কণ্ঠে হস্তক্ষেপ করল। অঞ্জলি মেয়ে, কখনো কখনো মানুষকে কোনো জিনিসের কদর তখনই বোঝা যায় যখন সে তাকে পুরোপুরি হারিয়ে ফেলে। এর কথা একবার আর শোনো, হয়তো এটাই সেই দুটি মাসুমের জান বাঁচানোর শেষ উপায়। সেই ছোট্ট বাড়ির বাইরে রিমঝিম বৃষ্টির আওয়াজ প্রতিধ্বনিত হচ্ছে। অঞ্জলি পুরোপুরি চুপচাপ খড়া ছিল। তার হৃদয় মমতা এবং স্বাভিমানের মাঝে খুব খারাপভাবে ঝুলছিল। অবশেষে সে একটি লম্বা নিঃশ্বাস নিল এবং ধীর কিন্তু পাকা কণ্ঠে বলল, আমি হাসপাতালে যাব, কিন্তু আপনার জন্য নয়। আমি শুভ সেই শিশুদের জন্য আসব, এবং যদি আমি ফিরে আসি তাহলে আমার কিছু শর্ত থাকবে যা আপনাকে মানতে হবে। আকাশ পাগলের মতো তার মাথা নাড়ল, যেন কোনো ডুবন্তকে তীরের ইশারা মিলে গিয়েছে। বৃষ্টির জল তার মুখে অশ্রুর সাথে মিলে বয়ে যাচ্ছে। কিন্তু সেই মুহূর্তে তাকে প্রথমবার একটি বোঝা কম হওয়া অনুভব হল। সে ঝুঁকে যাওয়া শিখে নিয়েছে, সে ক্ষমা চেয়ে নিয়েছে, এবং এখন আশার একটি হালকা রশ্মি দেখতে লাগল। সেই রাতে জানকী কাকির সেই পুরনো গাড়ি ধীরে ধীরে সিটি হাসপাতালের বড় গেটের সামনে থামল। বৃষ্টি এখন থেমে গিয়েছে, শুধু জানালার কাছে জলের কিছু ফোঁটা এখনও নিচের দিকে লাইন তৈরি করছে। অঞ্জলি গাড়ি থেকে নিচে নামল। তার হৃদয় গলা পর্যন্ত এসে গিয়েছে। সেই বাংলো ছেড়ে তাকে মাত্র 2 সপ্তাহ হয়েছে, কিন্তু তাকে লাগছে যেন একটি পুরো উমর কেটে গিয়েছে। কত রাত সে শিশুদের স্বপ্নে দেখেছে, এবং প্রত্যেকবার জাগার পর তার বালিশকে ভিজিয়ে ফেলেছে। হাসপাতালের গলিয়ারা সাদা আলোয় স্নান করছে, এবং সেখানে ফেনাইলের তীব্র গন্ধ ভরা। আকাশ কোনো অপরাধীর মতো মাথা ঝুঁকিয়ে অঞ্জলিকে রাস্তা দেখিয়ে সামনে এগোচ্ছে। শিশুদের ওয়ার্ডের দরজায় পৌঁছে সে থামল এবং অঞ্জলির দিকে ঘুরে খুবই ধীর কণ্ঠে বলল, তুমি ভিতরে যাও, আমি এখানে বাইরে তোমার অপেক্ষা করব। দরজা একটু খুলল এবং অঞ্জলি দমা পায়ে ভিতরে গেল। অর্জুন এবং আরবকে হাসপাতালের সাদা বিছানায় এত দুর্বল শুয়ে দেখে
তার হৃদয় যেন কেউ মুঠোয় নিয়ে ফেলেছে। তাদের মুখ হলুদ হয়ে গিয়েছে এবং তীব্র জ্বরের কারণে তাদের গালে লালিমা ছিল। এক নার্স শিশুদের কপালে ঠান্ডা জলের পট্টি বদলাচ্ছে। যেই অঞ্জলি ভিতরে পৌঁছল, আরব ঘুমে একটু সরে গেল। মা যদিও তার চোখ প্রায় বন্ধ ছিল, কিন্তু সেই চেনা পদধ্বনি শুনে তার চেতনা জাগ্রত হয়ে গেল। তার ছোট চোখে একটি অদ্ভুত চমক এলো এবং সে হঠাৎ জোরে জোরে কাঁদতে লাগল। সে তার নান্দি কাপা হাত অঞ্জলির দিকে ছড়িয়ে দিল। অঞ্জলি মা, অঞ্জলি মা! হেই! সেই মাসুম ডাক ঘরের ভারী নীরবতাকে এক ঝটকায় ভেঙে দিল। অর্জুনও ঝট করে উঠে বসল, যদিও তার শরীর এখনও খুব দুর্বল ছিল। তার মূর্ছানো মুখে অনেক দিন পর একটি রুহানি খুশি দেখা গেল। অঞ্জলি মা, আমাদের আপনার খুব স্মৃতি এসেছে। অঞ্জলি দৌড়ে তাদের কাছে গেল এবং দুজনকে একসাথে তার বুকে চেপে ধরল। তার চোখ থেকে পড়া গরম অশ্রুতে শিশুদের ছড়ানো চুল ভিজিয়ে দিল। আমার শিশুরা, আমাকে মাফ করো যে আমি তোমাদের একা ছেড়ে চলে গিয়েছি। আমি প্রতিজ্ঞা করি এখন আর কখনো এমন হবে না। সেই দুটি শিশু অঞ্জলির সেই মমতা ভরা বাহুতে শুপকোছে, যেন তাদের হারানো দুনিয়া ফিরে পেয়েছে। কিন্তু এ দুঃখের অশ্রু নয়, এ তো একটি নতুন জীবন পাওয়ার উৎসব ছিল। বাইরে গলিয়ারায় আকাশ নির্জীবের মতো দাঁড়িয়েছিল, কিন্তু তার হাত কাঁপছে। দরজার কাছ থেকে সেই দৃশ্য দেখে তার শ্বাস যেন থেমে গিয়েছিল। প্রথমবার তাকে বাস্তবে বোঝা গেল যে মায়ের শুধু জন্ম দেওয়া নয়, বরং এ তো নিঃস্বার্থ ত্যাগ এবং সেই প্রেমের নাম যা মৃত্যুর মুখ থেকেও ফিরিয়ে নিয়ে আসে। এবং অঞ্জলি সেই মহিলা যাকে সে ধুলোর মতো মনে করেছিল, সেই তার শিশুদের রক্ষক এবং আসল মা ছিল। ডক্টর গুপ্ত এবং কিছু নার্স চুপচাপ ঘরে প্রবেশ করল এবং সেই ভাবুক দৃশ্য দেখে মন্ত্রমুগ্ধ হয়ে গেল। ডক্টর আকাশের দিকে দেখে ধীরে ধীরে মাথা নাড়তে নাড়তে বলল, আমি বলেছিলাম না, এ দুনিয়ার সবচেয়ে শক্তিশালী ওষুধ। এবং সত্যি, অঞ্জলির আসার কিছু ঘন্টা পর অর্জুন এবং আরব থোড়া দলিয়াও খেল এবং শান্তিতে ওষুধও খেয়ে দিল। তাদের মুখের হারানো রৌনক ধীরে ধীরে ফিরে আসতে লাগল। সেই ঘরে যেখানে এখন পর্যন্ত শুধু শিকি এবং নীরবতা ছিল, এখন শিশুদের ধীর খিলখিলাহট প্রতিধ্বনিত হতে লাগল। রাত যখন আরো গভীর হল, অঞ্জলি এখনও বিছানার কিনারে বসে দুজনকে ঘুম পাড়ানোর জন্য ধীরে ধীরে থপথপ করছে। অর্জুন ঘুমানোর সময় অঞ্জলির কুর্তির কোণা শক্ত করে ধরে রেখেছে এবং ভয় পেয়ে ফিসফিস করে বলল, মা, এখন আর ছেড়ে যেও না। অঞ্জলির চোখ থেকে একবার আর অশ্রু ছলকে পড়ল। সে ঝুঁকে দুজনের কপালে চুমু খেল এবং বলল, আমি এখানে আছি, আমার লাল সর্বদা তোমাদের সাথে থাকব। বাইরে আকাশ দেয়ালের সাহায্যে মাথা টিকিয়ে দাঁড়িয়েছিল। তার চোখ লাল এবং ফোলা ছিল। সেই লোক যে কখনো তার অহংকার এবং পথের অভিমানে মাতাল থাকত, আজ একটি ভাঙা পিতা ছিল, যাকে প্রেমের আসল গুরুত্ব বোঝা গিয়েছে। তাকে জানা ছিল যে তাকে এখন নিজেকে পুরোপুরি বদলাতে হবে। তাকে সেই ঘায়ের ভরপাই করতে হবে, না হলে সে তার জীবনের সবচেয়ে দামি জিনিস সর্বদা হারিয়ে ফেলবে। পরের সকাল যখন দুটি শিশু অনেক দিন পর তাদের প্রথম সত্যিকারের হাসির সাথে জাগল, আকাশ ঘরের ভিতরে এলো। তার পিতাকে দেখে শিশুরা তৎক্ষণাৎ অঞ্জলিকে আরও জোরে ঝরে ফেলল। তাদের নান্দি চোখে এখনও থোড়া ভয় এবং অবিশ্বাস ছিল। আকাশ তাদের বিছানার কাছে মাটিতে বসল এবং রুদ্ধ গলায় বলল, আমার শিশুরা, তোমাদের এই পাপাকে মাফ করো। আমি খুব ভুল ছিলাম যে আমি তোমাদের অঞ্জলি মাকে তোমাদের থেকে দূর করেছি। এখন থেকে আমি কখনো তাদের তোমাদের থেকে আলাদা হতে দেব না। অর্জুন মাসুমিয়তে জিজ্ঞাসা করল, সত্যি বাবা? আকাশ অশ্রু মুছে বলল, হ্যাঁ বেটা, আমি প্রতিজ্ঞা করি। অঞ্জলি এসব দেখল এবং তার হৃদয় থোড়া পশিয়ে গেল, কিন্তু তার চিন্তা এখনও খুব স্পষ্ট ছিল। তাকে জানা ছিল যে তার ফিরে আসা শুধু শিশুদের চিকিৎসার জন্য নয়, বরং সেই মানুষকে বদলানোর জন্য যে তার অভিমানের অন্ধকারে হারিয়ে গিয়েছিল। সেই সকালে জানালা থেকে সূর্যের সোনালি রোদ ঘরে আসছে এবং সেই দুটি শিশুর মুখকে আলোকিত করছে, যারা এখন অঞ্জলির বাহুতে বেফিকর ঘুমাচ্ছে। অঞ্জলি পুরো রাত জেগেছিল। তাকে ভয় ছিল যে যদি সে হাত সরায় তাহলে অর্জুন এবং আরব আরও ঘাবড়ে জাগবে। বাইরে চিড়িয়া চিরচির করছে, যেন কোনো নতুন সকালের বার্তা দিচ্ছে। কিন্তু অঞ্জলির মনে এখনও ভবিষ্যৎ নিয়ে অনেক প্রশ্ন ছিল। আকাশ হাতে গরম নাস্তা এবং কিছু জরুরি জিনিস নিয়ে ভিতরে এলো। সেই তিনজনকে এমন একসাথে খুশি দেখে সে থোড়া সময় চুপচাপ তাদের দেখতে লাগল। তার চোখে এখন শুধু অনুতাপ এবং একটি গভীর কৃতজ্ঞতা ছিল। সে জিনিস টেবিলে রাখল এবং খুবই ধীরস্বরে বলল,
অঞ্জলি, তোমার এই অনুগ্রহ আমি কখনো শোধ করতে পারবো না। যদি তুমি না আসতে তাহলে আজ আমার বাড়ি পুরোপুরি উজাড় হয়ে যেত। অঞ্জলি তার দিকে দেখল। তার চোখ ক্লান্তির কারণে ভারী ছিল। সে স্পষ্ট শব্দে বলল, আমি এ আপনার জন্য করিনি সাহেব, আমি এই নির্দোষ শিশুদের জন্য করেছি। ঘরের পরিবেশ আরও থোড়া ভারী হয়ে গেল। আকাশ তার ঠোঁট চেপে ধরল। সে তার পুরনো অহংকারের অবশেষগুলোকে পুরোপুরি শেষ করার চেষ্টা করছে। সে জানত যে শুধু থ্যাংক ইউ বলা যথেষ্ট নয়। যদি সে সত্যি অঞ্জলির সাথ চায় তাহলে তাকে তার প্রত্যেক শর্তকে মাথা ঝুঁকিয়ে মানতে হবে। তখন অর্জুন ঘুমে কুকড়ে উঠল এবং চোখ খুলে অঞ্জলিকে ডাকল, মা, আমাকে খিদে লেগেছে। অঞ্জলি তৎক্ষণাৎ খাবার বের করল, তাকে ফু দিয়ে ঠান্ডা করল এবং প্রেমের সাথে এক এক গ্রাস তাকে খাওয়াতে লাগল। সে এত কোমলতার সাথে খাওয়াচ্ছে যেন কোনো প্রার্থনা করছে। আরবও জাগল এবং তার পালার অপেক্ষা করতে লাগল। আকাশ পাশে বসে এসব দেখতে লাগল এবং তার হৃদয় এ চিন্তা করে ছিঁড়ে গেল যে সে কখনো তার শিশুদের এক গ্রাসও এত মমতার সাথে খাওয়াতে পারেনি। যখন দুটি শিশু খেয়ে পান করে ফিরে ঘুমিয়ে পড়ল, অঞ্জলি আকাশের দিকে ঘুরল এবং তার নজরে একটি পাথরের মতো দৃঢ়তা ছিল। যদি আপনি সত্যি চান যে আমি এই শিশুদের লালন পালন করি, তাহলে আমার কিছু শর্ত আছে। আকাশ থোড়া চমকে উঠল, কিন্তু সে না চিন্তা করে মাথা নাড়ল। তুমি যা বলবে আমি তাই করব। অঞ্জলি তার চোখে চোখ রেখে এক এক শব্দ স্পষ্ট স্পষ্ট বলল। প্রথম শর্ত, আমি এখন আপনার সেই পুরনো বাংলায় পা রাখব না। আমাকে থাকার জন্য একটি আলাদা এবং ছোট বাড়ি চাই, যেখানে আমি এবং এ শিশুরা বিনা কোনো ভয় থাকতে পারি, যেখানে কেউ আমাদের উপর হুকুম না চালায় এবং যেখানে আমাদের দারিদ্র্যের মজাক না ওড়ানো হয়। আকাশ এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল। সে কখনো কল্পনাও করেনি যে তাকে সেই বাংলো ছাড়তে হবে, যা তার খানদানি ইজ্জতের প্রতীক ছিল। কিন্তু অঞ্জলির নজরে তাকে বলে দিল যে সে এখন আর নোকরানি হয়ে থাকবে না। ঠিক আছে, আমি তোমার এবং শিশুদের জন্য আজই একটি নতুন বাড়ি খুঁজে নেব, একটি এমন বাড়ি যেখানে তুমি শুধু ইজ্জতের সাথে থাকো। আকাশ ভারী কণ্ঠে উত্তর দিল। অঞ্জলি তার কথা সামনে বাড়াল। দ্বিতীয় শর্ত, আমাকে আপনার থেকে না ভারী বেতন চাই, না কোনো সুখ সুবিধা। আমাকে শুধু সম্মান চাই। আমি দুবারা আমার অপমান কখনো সহ্য করব না, বিশেষ করে এই শিশুদের সামনে। আকাশ সাহেব, যদি আপনার আমার কোনো কথা খারাপ লাগে তাহলে আপনি শালীনতার সাথে বলুন, কিন্তু অভদ্রতা বা চিৎকার এখন চলবে না। অঞ্জলির এই কথা আকাশের জমিরে কোনো কোড়ার মতো পড়ল। তাকে সেই রাতের তার প্রত্যেক চিৎকার স্মরণ হয়ে এলো। তুমি আমার শিশুদের পশুর মতো মনে করো। সে তার মাথা লজ্জায় ঝুঁকিয়ে দিল এবং তখন কণ্ঠে বলল, আমি প্রতিজ্ঞা করি, এমন দুবারা কখনো হবে না। আমি সেই সময় পুরোপুরি অন্ধ হয়ে গিয়েছিলাম। অঞ্জলি থোড়া সময়ের জন্য থামল। তার কণ্ঠ থোড়া ভাবুক হল, কিন্তু উদ্দেশ্য এখনও অটল ছিল। তৃতীয় শর্ত, আমি জানকী কাকির সেখানে থাকা সেই 3 অনাথ শিশুকে অসহায় ছেড়ে যেতে পারি না। তাদেরও একটি ছাদ, পড়াশোনা এবং প্রেমের ততটা দরকার। যদি আপনি সত্যি আমার ফিরে আসা চান, তাহলে আপনাকে সেই 3 জন শিশুরও পুরো দায়িত্ব নিতে হবে। আমি অর্জুন, আরব এবং সেই 3 জন শিশুর মাঝে কোনো ফারাক করতে পারি না। তারা সব এখন আমার নিজের। আকাশ ঝটকা দিয়ে তার মাথা তুলল। তার চোখ অবাক হয়ে ফেলে গিয়েছে। এ দাবি তার প্রত্যেক চিন্তা থেকে অনেক সামনে ছিল। 3 আর অজানা শিশুকে গ্রহণ করা একটি খুব বড় দায়িত্ব ছিল। কিন্তু তখন তাকে অঞ্জলির সেই কোমল মমতা স্মরণ হয়ে এলো, যা সব সীমা ভেঙে দেয়। সে শুধু বলছে না। সে প্রেমের মূর্তি ছিল। থোড়া সময়ের নীরবতার পর আকাশ একটি লম্বা এবং গভীর নিঃশ্বাস নিল এবং বলল, যদি এটাই তোমার আসার পথ, তাহলে আমাকে মঞ্জুর আছে। আমি সেই 5 জন শিশুর বাবা হয়ে তাদের দেখভাল করব। শুধু তুমি তাদের সাথে থাকো এবং আমাকে একটি সুযোগ দাও। অঞ্জলি এক মুহূর্তের জন্য অবাক হয়ে গেল। তারপর তার চোখের তিক্ততা থোড়া কম হল। সে প্রথমবার দেখল যে সেই অভিমানী লোকটি শিশুদের খুশির জন্য তার বিশাল অহংকারের ত্যাগ করেছে। যদিও তার ঘা এখনো পুরোপুরি ভরে যায়নি ছিল, কিন্তু তাকে লাগল যে হয়তো একটি ভালো ভবিষ্যতের শুরু হতে পারে। সে ধীরে ধীরে তার সম্মতি দিল। ঠিক আছে, আমি থাকব, কিন্তু মনে রাখবেন, আমি আপনার জন্য নয়, বরং এই শিশুদের সোনালী ভবিষ্যতের জন্য থাকছি। জানালার বাইরে এখন সূর্য পুরোপুরি উঠে এসেছে, যার আলো ঘরের প্রত্যেক কোণে ভরে গিয়েছে।
হাসপাতালের বিছানায় অর্জুন এবং আরব তার মায়ের আশ্রয়ে স্বস্তিতে ঘুমাচ্ছে। একটি নতুন ধরনের পরিবারের জন্ম হচ্ছে, যা টাকা বা স্ট্যাটাস থেকে নয়, বরং ত্যাগ এবং মমতার সুতোয় বাঁধা ছিল। এক সপ্তাহ পর যখন অর্জুন এবং আরবকে হাসপাতাল থেকে ছুটি মিলে গেল, আকাশ তার প্রতিজ্ঞা পালন করে তৎক্ষণাৎ একটি নতুন বাড়ি তৈরি করে নিল। সে দিল্লির মাঝখানে কোনো প্রাসাদ যেমন বাংলো নয়, বরং একটি শান্ত এবং সবুজাভ অঞ্চলে তৈরি একটি সুন্দর বাড়ি ছিল। বাড়ির সামনে একটি বড় আঙিনা ছিল এবং পুরনো বটগাছের ঠান্ডা ছায়া ছিল, যেখানে শিশুদের দৌড়ানো খেলার জন্য পুরো জায়গা ছিল। বাড়ির রেজিস্ট্রির কাগজাতে সাইন করার সময় আকাশের মন থোড়া ভারী ছিল, কারণ সে কখনো ভাবেনি যে সে তার আলিশান পুরনো প্রাসাদকে ছেড়ে এত সরলতায় থাকবে। কিন্তু যখন সে অর্জুন এবং আরবকে চিরচির করে আঙিনায় দৌড়াতে দেখল এবং সেই 3 জন অনাথ শিশুকে ছাদে লাগানো চিড়িয়াদের দানা জলের কুণ্ডি দেখে তালি বাজাতে শুনল, তাহলে তাকে অনুভব হলো যে সত্যিকারের ধন আলিশান দেয়ালে নয়, বরং শিশুদের মাসুম হাসিতে লুকানো থাকে। নতুন বাড়িতে পা রাখার দিন জানকী কাকি শিশুদের খিলখিলাহট দেখে তার অশ্রু ধরে রাখতে পারল না। আশেপাশে লোকও সাহায্যের জন্য দৌড়ে এলো। কেউ শিশুদের জন্য বিছানা সাজালো, কেউ কিচেনে জিনিস লাগালো। সেই বাড়ি যদিও সাধারণ ছিল, কিন্তু সে খুশির আলোয় ঝলমল করছে। অঞ্জলি আঙিনার মাঝখানে দাঁড়িয়ে সেই 5 জন শিশুকে একে অপরের হাত ধরে খেলতে দেখছে। তাকে একটি এমন রুহানি শান্তি অনুভব হলো যা তাকে আগে কখনো মিলেনি। কিন্তু এখনও এ খুশি পুরোপুরি তার শিকড়ও জমাতে পারেনি যে আরও একটি ঝড় উঠে দাঁড়ালো। সেই সন্ধ্যায় পুরনো বাংলোর কড়া মেজাজ পুরনো ম্যানেজার মায়া সেখানে ধমক দিল। তার মুখ রাগ এবং ঘৃণায় তপ্ত ছিল। সাহেব, কি আপনি সুস্থ? কি আপনি সত্যি সেই জান্নাতের মতো বাংলোকে ছেড়ে এই সাধারণ জলের মতো বাড়িতে থাকতে যাবেন? বাইরে লোক আপনার মজা কুড়াচ্ছে, সব বলছে যে আকাশ সাহেবের মাথা পুরোপুরি ঘুরে গিয়েছে, আপনার সারা খানদানি ইজ্জত ধুলোয় মিলে যাবে, এবং এই 3 ভবঘুরে অনাথ শিশুকে পালা যাদের কোনো খানদানও নেই। কি আপনি আপনার কোম্পানির শাখের সম্পর্কে চিন্তা করেছেন? এ শুনে অঞ্জলির হৃদয় আরও একবার দোহলে উঠল। তাকে ভালোভাবে জানা ছিল যে মায়া তাকে কখনো পছন্দ করেনি, এবং সেই ছিল যে আকাশের কান ভুরে তাকে অঞ্জলির বিরুদ্ধে ভড়কিয়েছে। কিন্তু এবার অঞ্জলি তার শব্দগুলোকে থামিয়ে রাখল এবং আকাশের দিকে দেখল। আকাশ একটি খুবই শান্ত কিন্তু গভীর নিঃশ্বাস নিল এবং মায়ার চোখে দেখে বিনা কোনো দ্বিধায় বলল, মায়া, সেই ইজ্জত এবং শাখের আমি কি করব, যার জন্য আমার শিশুরা প্রত্যেক রাত তড়পাতে থাকত? সেই খানদানি রুতবে কি লাভ যদি আমার বাড়িতে কোনো হাসতে থাকা না হয়? আমি এখন পর্যন্ত অনেক ভুল করেছি, কিন্তু এখন আর নয়। এ ছোট্ট বাড়ি এবং এ 5 জন শিশুই এখন আমার আসল সাম্রাজ্য এবং আমার আসল পরিবার। মায়া এ শুনে স্তব্ধ হয়ে গেল। সে কখনো আকাশকে এত দৃঢ় নিশ্চয়ের সাথে বলতে শোনেনি। সে তার ঠোঁট চেপে ধরল। তার চোখে গভীর ব্যাকুলতা ছিল এবং তারপর সে তনাপূর্ণ পরিবেশ ছেড়ে সেখান থেকে চলে গেল। কিন্তু কথা শুধু মায়া পর্যন্তই সীমিত নয়, আশেপাশের প্রতিবেশীও কানাফুসি করতে লাগল। আকাশ সাহেব এত ধনী, তবু একটি সাধারণ বস্তিতে থাকতে এসেছে। তার কোম্পানি নিশ্চয়ই দেউলিয়া হওয়ার কগারে। আমি শুনেছি যে সে 3 অনাথ শিশুকে পালার জন্য নিয়ে এসেছে। কি হবে যদি তাদের কোনো অসুস্থতা হয়? সে অঞ্জলি মেয়ে সত্যি খুব চালাক। এখনও বিয়ে হয়নি, কিন্তু সে বাড়ি এবং আকাশ সাহেবের হৃদয় দুটোতে কবজা করে নিয়েছে। সেই আফওয়া অঞ্জলির কানে পৌঁছল, যা থেকে তার হৃদয় দুঃখতে লাগল। তাকে ভয় ছিল যে অর্জুন এবং আরব যখন বড় হবে তাহলে তারা এই শব্দগুলো শুনবে এবং তাদের চোট লাগবে। কিন্তু প্রত্যেকবার যখন সে 5 জন শিশুকে ভোজনের জন্য একত্রিত হতে দেখত, স্কুলের গল্পের সম্পর্কে চিড়চিড় করে দেখত, তাহলে সে তার সারা চিন্তাগুলোকে ঝাঁকিয়ে ফেলত। এক সন্ধ্যায় যখন পুরো পরিবার একটি সাধারণ খাবারের টেবিলে বসেছে, তাহলে আকাশ হঠাৎ বলে উঠল, এখন থেকে এ আমাদের সকলের বাড়ি হবে। এখানে কোনো সগা বা গ্রহণ করা শিশু নেই, কোনো ধনী বা দরিদ্র নেই। এখানে শুধু একটি পরিবার। 5 জন শিশু খুশিতে ঝুমে উঠল। তাদের চোখ চমকে উঠল। অঞ্জলি আকাশকে দেখতে থাকল। সেই মুহূর্তে তাকে অনুভব হলো যে এই লোকটি, যে কখনো এত অভিমানী ছিল, সত্যি বদলে গিয়েছে। এখন সে প্রতিষ্ঠার সম্পর্কে নয়, বরং বাস্তব খুশির সম্পর্কে চিন্তা করে। যদিও এখনও অনেক চ্যালেঞ্জ সামনে ছিল, সমাজের গপসপ, আত্মীয়দের সন্দেহজনক নজর, সেই লোকদের ঈর্ষা যারা কখনো কাছে ছিল, সবকিছু নতুন তৈরি শান্তিপূর্ণ আকাশের ওপর ঘুরছে কালো মেঘের মতো ছিল। কিন্তু অঞ্জলি জানত, যতক্ষণ শিশুরা প্রেমে বড় হবে, কোনো ঝড় এ পরিবারকে না ফেলতে পারবে। গরমের মৌসুম এসে গেল। নতুন বাড়ির সামনের বাগান লাল গুলমোহরের ফুলে ভরা ছিল। অর্জুন এবং আরব
বাকি 3 শিশুর সাথে এদিক ওদিক চিড়চিড় করছে। প্রতিবেশে হাসি ঠাট্টা প্রতিধ্বনিত হয়ে উঠল। প্রত্যেক দুপুর অঞ্জলি আম গাছের নিচে চটাই বিছিয়ে শিশুদের সাথে হোমওয়ার্ক করে, পরীর গল্প শোনায়। জীবন শান্তিপূর্ণ লাগছিল, কিন্তু অভ্যন্তরীণ ঢেউ এখনও চুপচাপ টেনে নিচ্ছে। কনস্ট্রাকশন কোম্পানিতে আকাশকে অনেক সমস্যার মুখোমুখি হতে হলো। এক পুরনো বন্ধু বিক্রম, যে আগে পার্টনার ছিল, সে চুপচাপ প্রজেক্টের টাকা তুলে নিয়েছে, যা থেকে গম্ভীর পরিণাম হয়েছে। অসম্পূর্ণ কাজ, পুঁজির ক্ষতি, ব্যাংকের ঋণ শোধ করার চাপ, নির্দেশক মণ্ডল অবিরাম চাপ দিচ্ছে। অনেক লোক তো এখানে পর্যন্ত ইঙ্গিত করেছে যে আকাশ নিচের দিকে যাচ্ছে, কারণ সে এক গ্রামের মেয়ের পিছনে পাগল। এক চাপপূর্ণ শেয়ারধারকদের মিটিংয়ে একটি বড় শেয়ারধারক মিস্টার মালহোত্রার টেবিল থপথপিয়ে, আকাশ কোম্পানি দেউলিয়া হওয়ার কগার পর আছে এবং তুমি এখনও অজানা উৎসের 3 শিশুকে পালছ। কি তুমি এখনও ব্র্যান্ডের সম্পর্কে চিন্তা করো? আকাশ থমকে গেল, কিন্তু তারপর ধীরে উত্তর দিল, একটি কোম্পানিকে দুবারা তৈরি করা যায়, কিন্তু একটি পরিবার যদি হারিয়ে যায় তাহলে সে কখনো না মেলবে। আমি প্রেমে ব্যর্থ হওয়ার চেয়ে ব্যবসায় ব্যর্থ হওয়া পছন্দ করব। পুরো মিটিং রুম অবাক হয়ে গেল। অনেক লোক তার ঠোঁট চেপে ধরল, এই চিন্তা করে যে সে দুর্বল, কিন্তু তার চোখ চমকছে। প্রথমবার প্রসিদ্ধির কারণে নয়, বরং সে বলছে যা তার হৃদয় তাকে বলেছে। এ মাঝে অঞ্জলিও শান্তিতে ছিল না। এক দুপুর বাজারে যাওয়ার সময় সে হঠাৎ তার পিছনে একটি আওয়াজ শুনল, অঞ্জলি, কি এ তুমি? অঞ্জলি স্তব্ধ দাঁড়িয়ে রইল। সে রবি ছিল, তার বোনের স্বামী, সেই যে তাকে বছর আগে বাড়ি ছাড়তে বাধ্য করেছে। সে নোংরা কাপড় পরেছিল, তার চোখ লোভে ভরা ছিল, কিন্তু তবু সে সেই ভয়ঙ্কর মজা কুড়ানোর অন্দাজ বজায় রেখেছে। অনেক সময় থেকে মেলিনি। এখন তুমি অনেক ভালো লাগছ, এক ধনী হাবেলিতে থাকছ, হয় না? কি এ আকাশ সাহেবকে লোভানোর কারণে? রবি এক ভয়ঙ্কর কণ্ঠের সাথে হাসল। অঞ্জলি তার ব্যাগ শক্ত করে ধরে ফেলল। তার হৃদয় ধড়কছে। অতীতের অপমানজনক স্মৃতি ফিরে এলো। সেই নজর যা সে তাকে দিয়েছে, সেই শব্দ যা তাকে কাঁপতে বাধ্য করেছে। তোমাকে এর উল্লেখ করার কোনো অধিকার নেই। আমি আমার মর্যাদা বজায় রাখার জন্য সেই বাড়ি ছেড়েছিলাম। আমাকে আর বিরক্ত করতে এখানে আসবে না, অঞ্জলি কড়া করে বলল। রবি মজাক করে হাসল। এ ভাবো না যে ছেড়ে যাওয়াই শেষ। আমাকে শুধু কিছু পুরনো গল্প উন্মোচন করার দরকার, এ দেখার জন্য যে কি আকাশ সাহেব এখনো তোমার উপর বিশ্বাস করে। কিন্তু যদি তুমি বুদ্ধিমান হও এবং আমাকে কিছু টাকা দাও, তাহলে আমি চুপ থাকব। অঞ্জলির মুখ ফ্যাকাশে হয়ে গেল। সে তাকে ব্ল্যাকমেল করছে। সেই রাত অঞ্জলি আঙিনায় চিন্তায় ডুবে বসেছিল। শিশুদের খেলতে দেখছে, যখন তার হৃদয় রেশমের জটিলতার মতো জটিলতায় ছিল। তাকে ভয় ছিল যে সেই নোংরা অতীত সেই নাজুক বাড়িকে ছিন্ন ভিন্ন করে দেবে। কিন্তু কি এটাকে সর্বদা লুকানো সঠিক কথা? তখন আকাশ কাছ থেকে বাড়ি এলো। অঞ্জলিকে অস্বাভাবিকভাবে চুপ দেখে সে তার কাছে বসল। কি কিছু ভুল? তুমি খুব চিন্তিত দেখাচ্ছ। অঞ্জলি তার মাথা নাড়ল, কিন্তু অশ্রু পড়তে যাচ্ছে। সে তাকে বলতে চাইছিল, কিন্তু তবু রবির শব্দের ভয় ছিল। যদি সে আমার অতীতের সম্পর্কে জানত, তাহলে কি সে এখনো আমার সম্মান করত? আকাশ ধীরে তার হাত ধরে নিল। অঞ্জলি, যদি আমরা সত্যি এক পরিবার হই, তাহলে কিছু লুকাবে না। যাই হোক না কেন, আমি এটাকে তোমার সাথে শেয়ার করতে চাই। সেই শব্দ অঞ্জলিকে ডগমগিয়ে দিল। প্রথমবার সে এক লোককে দাঁড়িয়ে থাকা এবং তার রক্ষা করার জন্য প্রস্তুত অনুভব করল। কিন্তু ভয় এখনও খুব বড় ছিল। রাতে যখন সব ঘুমাচ্ছে, অঞ্জলি একটি দিয়া জ্বালালো এবং একটি ছোট্ট নোটবুকে লেখার বসল। সে তার বোনের বাড়িতে থাকার বছরগুলোর সম্পর্কে, রবির উৎপীড়নের সম্পর্কে, যার কারণে সে বাড়ি ছেড়েছে, সব কিছু লিখল। সে চাইছিল যে একদিন যদি সে এটাকে জোরে বলার জন্য যথেষ্ট সাহসী না হয়, তাহলে অন্তত আকাশ এই লাইনগুলোর মাধ্যমে সত্যতাকে বুঝবে। অন্ধকারে জানালা থেকে হাওয়া সিটি বাজাচ্ছে। অঞ্জলি জানত যে অতীত তাকে যেতে দেবে না এবং সত্যতার মুখোমুখি হওয়ার দিন কাছে ছিল। এক সকাল যখন আকাশ অফিসে পৌঁছল, তাহলে নিরাপত্তা দরজায় হলচল হয়ে গেল। এক লোক যে নোংরা কাপড় পরেছিল এবং যা থেকে মদের তীব্র গন্ধ আসছিল, বড় হলের মাঝখানে দাঁড়িয়ে চিৎকার করছে, আকাশ সাহেব, তুমি সত্যি খুব ভালো হও। এক যুবতী মেয়েকে পালছ, অনাথ শিশুদের পুরো ঝাঁককে পালছ, যাতে দুনিয়াকে মজাক করার সুযোগ মেলে। প্রত্যেকে ভাবে যে তুমি খুব দয়ালু, কিন্তু কি তুমি জানো যে সেই মেয়ে তার বোনের বাড়ি থেকে পালিয়ে গিয়েছে? কর্মচারীদের ভিড় তার ফোন বের করে ক্লিপ রেকর্ড করতে লাগলো। আকাশের মুখ রাগে ভরে গেল এবং সে দ্রুত বাইরে বেরিয়ে এলো। যখন সে রবিকে চিনল, তাহলে সে তৎক্ষণাৎ বুঝল যে সে কি চায়। তোমাকে আমার থেকে কি কাজ? এখানে চিৎকার করো না।
আকাশ তার কণ্ঠকে নিয়ন্ত্রণ করল। কি কাজ? আমি শুধু চাই যে প্রত্যেকে সেই অঞ্জলির আসল মুখ জানুক যাকে তুমি বাঁচাচ্ছ। সে তার বোনের বাড়িতে এক নোকরানির মতো থাকত, তাকে ছেড়ে দেওয়া হয়েছে এবং এখন সে ধনী হওয়ার জন্য তোমার ওপর নির্ভর। কি তোমাকে লাগে যে সে এক সভ্য ব্যক্তি? রবি তীক্ষ্ণ শব্দে বলল, তার চোখ লোভে ভরা এদিক ওদিক দেখছে, যেন সে অপমানের সেই মুহূর্তের আনন্দ নিতে চায়। পুরো অফিস কানাফুসি করতে লাগলো। কিছু কর্মচারী ফিসফিস করে বলল, কি এ সত্যি? যদি সত্যি তাহলে সাহেব সত্যি অন্ধ। আকাশ একটি গভীর নিঃশ্বাস নিল এবং রবির চোখে সোজা দেখল, তুমি সেই মহিলার অপমান করছো যার আমি সবচেয়ে বেশি সম্মান করি। যদি তুমি চালিয়ে যাও তাহলে আমাকে আইনের সাহায্য নিতে হবে। আইন? তুমি তোমার পরিষ্কার সূত্রের প্রতিষ্ঠা বজায় রাখতে চাও, হয় না? তাহলে টাকা বের করো। একবার যখন আমি আমার মুখ খুলব এবং সব বলবো, তাহলে খবরের কাগজ এটাকে জোর সোর করে ছাপবে। তোমার কোম্পানি আগে থেকেই দেউলিয়া হওয়ার যাচ্ছে। যদি এমন কোনো আফওয়া উড়ে তাহলে সবকিছু শেষ হয়ে যাবে। পুরো অফিস শান্ত হয়ে গেল। আকাশ অনুভব করল যে রক্ত তার মুখের দিকে বাড়ছে, রাগের একটি বিস্ফোরণ হতে যাচ্ছে, কিন্তু সে নিজেকে থামিয়ে দিল। এবার সে জানত যে তাকে তার অহংকারকে নিজের ওপর হাবি হতে না দিতে হবে, না হলে সে জালে ফেসে যাবে। তোমাকে কত টাকা চাই? সে ঠান্ডা কণ্ঠে জিজ্ঞাসা করল। রবি খারাপভাবে হাসল। চুপ থাকার জন্য 50 লক্ষ। তুমি এত ধনী যে এরকম তোমার জন্য কিছু নয়। এর বদলে আমি অদৃশ্য হয়ে যাব। আকাশ দ্বিধায় পড়ল, কিন্তু অঞ্জলির অশ্রু বয়ে যাওয়া এবং শিশুদের তার বাহুতে নেওয়ার ছবি হঠাৎ তার সামনে এলো। তাকে অনুভব হলো যে যদি সে টাকা দেওয়া স্বীকার করে তাহলে এর অর্থ হবে যে অঞ্জলি ভুল ছিল এবং এ লোকটিকে তাকে চূর্ণ করার অধিকার ছিল। না, সে এমন হতে দেবে না। সে নিরাপত্তা গার্ডের দিকে ঘুরল। পুলিশকে ডাকো। এ লোকটি আমাকে ব্ল্যাকমেল করছে এবং আমার পরিবারের সদস্যকে বদনাম করছে। রবি স্তব্ধ হয়ে গেল। তাকে আশা করেনি যে আকাশ এত কড়া হবে। কিছু কর্মচারী দমা আওয়াজে প্রশংসা করল, যখন অন্যরা চিন্তিত ছিল। যখন পুলিশ এলো তাহলে সে বড় বড় করে বলতে থাকলো এবং গালি দিতে থাকলো, কিন্তু শেষে তাকে নিয়ে যাওয়া হলো। সেই দুপুরে খবর পুরো কোম্পানিতে ছড়িয়ে গেল। কেউ ভাবল যে আকাশ খারাপ ব্যক্তি হওয়ার জন্য মূর্খ, যখন অন্যরা চুপচাপ স্বস্তির নিঃশ্বাস নিল, কারণ প্রথমবার তারা দেখেছে যে তাদের বস মানবতাকে মুনাফার ওপর রেখেছে। এ মাঝে অঞ্জলি বাড়িতে ছিল এবং তাকে জানা নেই যে কি হয়েছে, কিন্তু যখন আকাশ বাড়ি ফিরল তার চোখ ক্লান্ত ছিল কিন্তু দৃঢ় ছিল। তাহলে তাকে সব বলা হলো। সে স্তব্ধ হয়ে গেল, তার হাত কাঁপতে লাগল। তোমাকে সব জানা গিয়েছে, আমাকে জানা গিয়েছে, এবং আমাকে তোমার উপর বিশ্বাস করার জন্য তার মুখ থেকে শোনার দরকার নেই। যদি তুমি প্রস্তুত হও তাহলে আমাকে তোমার আসল গল্প বলো। অঞ্জলির অশ্রু বয়ে নামল। প্রথমবার সে তার ভয় ছেড়ে দিল এবং তার অনাথ শৈশব, তার বোনের বাড়িতে থাকা এবং রবির উৎপীড়নের সম্পর্কে, যার কারণে সে বাড়ি ছেড়েছে, সব বলল। সে সুপুক্তে সুপুক্তে বলল, আমাকে কোনো কথাই লজ্জিত হওয়ার দরকার নেই, কিন্তু আমাকে ভয় ছিল যে লোক ভুল ভাববে এবং শিশুরা প্রভাবিত হবে। আকাশ তার হাত শক্ত করে ধরে নিল। অঞ্জলি, সেই অতীত তোমাকে ছোট করে না, বরং সে আমাকে তোমার আরও সম্মান করতে বাধ্য করে। তুমি দুঃখ থেকে উঠতে শিখেছ, তুমি শিশুদের প্রেমের সাথে পালেছ। এতে লজ্জিত হওয়ার কোনো কথা নেই। এখন থেকে আমি তোমার সামনে দাঁড়িয়ে থাকব এবং কাউকে তোমাকে চোট না পৌঁছাতে দেব না। অঞ্জলি প্রথমবার নিজেকে সত্যি নিরাপদ অনুভব করল। জমা ভয় ধীরে ধীরে গলে যেতে লাগল। বাইরে অর্জুন এবং আরব অঞ্জলি মাকে ডাকছে, যেন পরিবেশ আরও গরম হয়ে গেল। কিন্তু দুজনেই জানত যে এ তো শুরু। রবির মতো লোক সহজে হার মানবে না এবং আকাশের কোম্পানি এখনও ঋণের চালে আটকে আছে। সামনের ঝড় নিশ্চয়ই লম্বা হবে। তাদের হৃদয়ে একটি শান্ত প্রতিজ্ঞা প্রতিধ্বনিত হল, যতক্ষণ আমরা সাথে আছি কোনো জিনিস এ পরিবারকে ভাঙতে পারবে না। সেই বছর পতঝড়ের মৌসুমে আকাশের কনস্ট্রাকশন কোম্পানিতে কালো মেঘ ছড়িয়ে গেল। বড় অনুবন্ধ এক এক করে বাতিল হয়ে গেল। ব্যাংকগুলো ঋণ শোধ করার জন্য সতর্কতা নোটিশ পাঠালো। শেয়ার ধারকরা অবিরাম চাপ দিল। টেবিলে রাখা দস্তাবেজের স্তূপ পাহাড়ের মতো ছিল, যা পুরোপুরি আইনি কাগজাত এবং আর্থিক সংকটের রিপোর্টে ভরা ছিল। আকাশ তার ঘরে একা বসেছিল। রাতের ঘুম উড়ে যাওয়ার কারণে তার চোখের নিচে কালো দাগ ছিল। ফোন অবিরাম বাজছে, পার্টনাররা তাড়াহুড়ো করছে, আইনজীবীরা আদালতের কার্যক্রমের সতর্কতা দিচ্ছে। এক কোম্পানি যা কখনো শিল্পের শীর্ষে ছিল, এখন ঝড়ের মাঝে একটি ভাঙা নৌকার মতো ছিল। সেই দিন শেয়ার ধারকদের মিটিংয়ে মিস্টার মালহোত্রা ঠান্ডা স্বরে ঘোষণা করল, যদি আকাশ সাহেব 1 মাসের মধ্যে পুঁজি না জুটাতে পারে তাহলে আমাদের শেয়ার বিক্রি করতে হবে।
কোম্পানি এক ব্যক্তির কারণে না ডুবতে পারে। পুরো ঘর নীরব ছিল। সন্দেহ এবং অবিশ্বাস হাওয়ায় ছিল। কেউ মাথা নাড়ল, কেউ ফিসফিস করে বলল, আকাশের সময় শেষ হয়ে গিয়েছে। আকাশ ভারী কাঁধের সাথে বাড়ি ফিরল। সেই রাত বাড়ি ফিরে এসে চুপচাপ আঙিনায় বসল এবং ভিতরে দেখল যেখানে অঞ্জলি 5 জন শিশুকে পড়াচ্ছে। অর্জুন 13 অক্ষর লেখার অনুশীলন করছে, আরব হাসতে হাসতে গল্প শোনানোর জেদ করছে এবং বাকি 3 শিশু তার তৈরি ছবি দেখাচ্ছে। সেই দৃশ্য তার আত্মাকে আলোকিত করা লরির মতো ছিল। কিন্তু তৎক্ষণাৎ তার মনে একটি আর চিন্তা জাগল, যদি কোম্পানি ডুবে গেল তাহলে কি আমি এসবের দেখভাল করতে পারবো? অঞ্জলি বাইরে এলো এবং তার কাঁধে হাত রাখল। কি, আপনি আর ঘুমাতে পারছেন না? কোম্পানি সংকটে আছে। যদি দেউলিয়া হয়ে গেল তাহলে আমাকে ভয় যে আমি তোমার এবং শিশুদের দেখভাল করতে পারবো না। সে একটি ঠান্ডা নিঃশ্বাস নিল। অঞ্জলি তার কাছে বসল এবং শান্তিতে বলল, আকাশ, শিশুদের টাকার চেয়ে প্রেমের দরকার। আমি কখনো বিনা 1 পয়সায়ও এই শিশুদের প্রেমের সাথে পালেছি। যদি কোম্পানি না থাকে তাহলে আমাদের কাছে এই পরিবার থাকবে। ভয়কে তোমার চোখে পর্দা না হতে দিও। সেই শব্দ আকাশের মনে শীতল জলের মতো ছিল, যা তার বোঝাকে ধুয়ে দিয়েছে। সে এখন পর্যন্ত একা লড়াই করে এসেছে, কিন্তু এখন তার কাছে একটি এমন মহিলা আছে যে তাকে ছেড়ে যায়নি এবং তার ভয়কে শেয়ার করেছে, দায়িত্বকেও শেয়ার করেছে। পরের দিন সে পরিবারের সাথে সবকিছু শেয়ার করার সিদ্ধান্ত নিল। সে আঙিনায় 5 জন শিশুকে একত্রিত করল। তার কণ্ঠ গম্ভীর কিন্তু দৃঢ় ছিল। আমার শিশুরা, পাপার কোম্পানি মুশকিলের মুখোমুখি হচ্ছে। হয়তো আমার কাছে আগের মতো টাকা না থাকবে, কিন্তু আমি এক প্রতিজ্ঞা করি, আমি তোমাদের কখনো প্রেমের অভাব হতে দেব না। অর্জুন এখনো ছোট ছিল, কিন্তু কিছু হদ পর্যন্ত বুঝে গিয়েছে এবং তাকে শক্ত করে ধরে নিল। পাপা, উদাস হবেন না, আমি আপনাকে প্রেম করি। বড় শিশুরা তার হাত ধরে এক স্বরে বলল, আমাদের ধনী হওয়ার দরকার নেই, আমাদের শুধু সাথে থাকার দরকার। সেই মুহূর্ত আকাশ ভাবুক হয়ে গেল। মাস পর প্রথমবার সে শিশুদের সামনে ফুটে ফুটে কাঁদল। এ দুর্বলতার অশ্রু নয়, বরং এক পিতার অশ্রু ছিল, যাকে এ অনুভব হলো যে আসল শক্তি টাকা থেকে নয়, বরং একতা থেকে আসে। সেই রাত অঞ্জলি এবং সে মিলে পরিকল্পনা করল। তাকে ব্যবসার সম্পর্কে বেশি জ্ঞান নেই ছিল, কিন্তু সে সঞ্চয় এবং খরচের ব্যবস্থাপনা সম্পর্কে জানত এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, বিশ্বাস দেওয়া জানত। আপনাকে বড় প্রজেক্টগুলোকে বজায় রাখার দরকার নেই। সেই প্রজেক্টগুলো বেছে নিন যা সত্যি মূল্যবান, যেমন গ্রামীণ স্কুল বা সম্প্রদায়ের হাসপাতাল। সেই জিনিস লম্বা সময় টিকে। সে ধীরে বলল। আকাশ অনেক সময় চুপ রইল এবং তারপর তার মাথা নাড়ল। প্রথমবার তাকে অনুভব হলো যে এক সাধারণ পটভূমির মহিলার নজর বিশেষজ্ঞদের থেকে অনেক গভীর হতে পারে। সেই সাধারণ বাড়িতে একটি নতুন পরিকল্পনা ধীরে ধীরে আকার নিতে লাগল। আকাশ কোম্পানিকে বজায় রাখার জন্য তার কিছু বিলাসী সম্পত্তিকে বিক্রি করার সিদ্ধান্ত নিল এবং নতুন পথ খুঁজতে লাগল। বাইরে ঝড় এখনও গর্জন করছে, কিন্তু তার হৃদয়ে একটি লৌ আবার জ্বলে উঠেছে, পরিবারে বিশ্বাস এবং মুশকিল থেকে পুনর্জন্মের লৌ। বন্ধুরা, আপনি এই গল্প দুনিয়ার কোন কোণ থেকে দেখছেন? আমাদের কমেন্টে নিশ্চয় বলুন যে আপনাকে এই গল্প কেমন লেগেছে এবং এ থেকে আপনাকে কি শিক্ষা মিলেছে। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি যে আপনি এবং আপনার পরিবার সর্বদা নিরাপদ, সুখী এবং স্বাস্থ্যবান থাকুক। খুশি এবং শান্তি আপনার জীবনে সর্বদা বজায় থাকুক। যদি আপনার কাছে জীবনের সাথে যুক্ত কোনো সুন্দর বা প্রেরণাদায়ক গল্প থাকে, তাহলে তাকে কমেন্ট বক্সে আমাদের সাথে নিশ্চয় শেয়ার করুন, যাতে আমরা সব মিলে একে অপরের অভিজ্ঞতা থেকে শিখতে পারি। আপনার এক ছোট্ট গল্প কারো জীবনে বড় পরিবর্তন আনতে পারে।